হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নিক টু পাস উইথ জীবন ভাইয়ার রসায়ন শক্তি দ্বিতীয় পর্বে। অলরেডি কালকে তোমরা সন্ধ্যার দিকে পেয়ে গেছো রসায়ন শক্তি প্রথম পর্বের ক্লাসটি। ওখানে আমি আলোচনা করেছি তোমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা, বেসিক টু অল। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ্যালভানিক কোষ থেকে শুরু করে বাকি পার্টটুকু। আজকের ক্লাসে আমরা কি কি করব খেয়াল করো। আজকের ক্লাসে 1 নম্বর টপিকে আমরা আলোচনা করব গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ এবং তোমাদের এসএসসি পাঠ্য বইতে গ্যালভানিক কোষ মোস্ট ইম্পর্টেন্ট। আমি এটাকে 3 স্টার দিয়ে দিচ্ছি। গ্যালভানিক কোষ 3 স্টার। এই টপিকটা তোমার ভালো করে বুঝতে হবে এবং আজকের ক্লাসে গ্যালভানিক কোষ টপিকটা আমরা সুন্দর করে আলোচনা করবো এবং বিস্তৃত আলোচনা করব। এরপরে আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। আমরা এই অধ্যায়ে যে দুইটা কোষ সম্পর্কে আলোচনা করেছি, তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষ, এই দুটি কোষের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমরা আলোচনা করব 2 নম্বর টপিকে। গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, কোষের মধ্যে পার্থক্য। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, এটা খ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খ নম্বরে আসার মতো একটা প্রশ্ন। সুতরাং এই টপিকটা আমরা মিস দেবো না, এটা আমি 2 স্টার দিয়ে দিলাম। 3 নম্বরে আমরা আলোচনা করব এই অধ্যায়ের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ গ নম্বর প্রশ্নে আসার মতো একটা প্রশ্ন, লবণ সেতু ও তার ব্যবহার। লবণ সেতু ও তার ব্যবহার। লবণ সেতু, লবণ সেতু গ নম্বরে আসার জন্য একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যে লবণ সেতু কেন আমরা ব্যবহার করব, গ্যালভানিক কোষে কেন লবণ সেতু ব্যবহার করা হয়, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা এই তৃতীয় টপিকে আমরা আলোচনা করব। এটা 3 স্টার, গ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমরা আলোচনা করব ড্রাই সেল সম্পর্কে, ড্রাই সেল বা ব্যাটারিং, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। ড্রাই সেল, ড্রাই সেলটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তাকে আমি 1 স্টার দিয়ে দিলাম। ড্রাই সেল তেমন একটা আসে না যদিও, কিন্তু তারপরও এই টপিকটাকে বাদ দেবেন আমরা, অনেক অনেক বোর্ডে এই টপিকটা আসতে দেখা গেছে। ড্রাই সেল, ড্রাই সেল পড়ার পরে ড্রাই সেল বিক্রিয়া টিক্রিয়া সব ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব। ড্রাই সেল পড়ার পরে আমরা আলোচনা করব আজকের ক্লাসে তড়িৎ রাসায়নিক কোষের ব্যবহার। এটা যদি তোমরা রিডিং করবা, আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। যে নিউক্লিয়ার দুটো বিক্রিয়া আছে, নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন, এই দুটো নিয়ে আলোচনা করব। নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া, এই নিউক্লিয়ার বিক্রিয়া পর্যন্ত পড়াশোনা করলে মোটামুটি নিউক্লিয়ার বিক্রিয়া দুইটা আমাদের অনেক সুন্দরভাবে আয়ত্ত করা লাগবে। এটা 2 স্টার দিয়ে দিলাম। তো নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকা লাগবে। নিউক্লিয়ার বিক্রিয়া 2 স্টার থাকা লাগবে না, নিউক্লিয়ার বিক্রিয়া তেমন ইম্পর্টেন্ট না। এত কিছু পড়ার পরে আমরা 6 নম্বর টপিকে আলোচনা করব এমসিকিউ। এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এবং এট লাস্ট 7 নম্বর টপিকে আমরা আলোচনা করব সিকিউ। এই অধ্যায়ের মাস্টারপিস কিছু সিকিউ নিয়ে আমরা আলোচনা করব, এবং এই কয়টা টপিক পড়ার মাধ্যমে আজকের ক্লাসের আমরা ইতি টানব। তো ততক্ষণ ধৈর্য সহকারে ভাইয়ের সাথে থাকতে হবে, ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে, খাতা কলম নিয়ে টেবিলে বসতে হবে, এবং মনে রাখতে হবে যে আমি পড়াশোনা করতেছি তার মানে একটা ফোন আমার সাথে সবার সামনে রাখা, একটা ল্যাপটপ রাখা, পড়তেছি, বিষয়টা এমন না। মনে করবো ভাইয়া তোমার সামনে বসা আছি টেবিলের সামনে, সো সেইভাবে প্রিপারেশন নিয়ে পড়াশোনা শুরু করবা, ঠিক আছে? তোমরা চাইলে কথাটাকে নোট করতে পারো, নোট করলে অসুবিধা নাই। লাল নীল কালি দিয়ে যে কোনো কালি দিয়ে নোট করতে পারো, কোনো অসুবিধা নেই। সো ফার্স্টলি আমরা ধীরে ধীরে শুরু করব। আমরা প্রথমে শুরু করব গ্যালভানিক কোষ। আমাদের 1 নম্বর টপিক হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের একেবারে মূল মূল বিষয়বস্তুটা কি, গ্যালভানিক কোষের একেবারে ফার্স্ট কনসেপ্টটা কি? আমরা যখন তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে আলোচনা করছিলাম, তড়িৎ বিশ্লেষ্য কোষ,
তখন আমরা সেখানে আলোচনা করছি যে তড়িৎ বিশ্লেষক কোষ একটা ব্যাটারি মাধ্যমে আমরা বিদ্যুৎ দিয়ে ওই কোষকে আমরা পরিচালনা করেছি, তাই না? কিন্তু গ্যালভানিক কোষে আমরা কি একটা বাহিরে থেকে বহিরাগত কোনো বিদ্যুৎ দিয়ে, কোনো ইলেকট্রিসিটি দিয়ে আমরা কি এখানে বিক্রিয়া করাবো? উত্তর হচ্ছে না ভাইয়া। আমরা গ্যালভানিক কোষে কোষীয় বিক্রিয়ার মাধ্যমে এখানে আমরা একটা বিক্রিয়া পত্র নেব, দুইটা বিক্রিয়া পত্র নেব, সেখানে বিক্রিয়া করাবো এবং এই ভিলগিরিলকি বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তির মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে এবং এই ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা বাল্ব জ্বালিয়ে দেখাবো। কনসেপ্ট ঠিক আছে? আমরা তড়িৎ বিশ্লেষক কোষে কি করেছি? তড়িৎ বিশ্লেষক কোষে আমরা বহিরাগত থেকে বিদ্যুৎ প্রবাহিত করেছিলাম, দেখিয়েছিলাম যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত হচ্ছে অ্যানোড, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হচ্ছে ক্যাথোড। আর এখানে এখানে আমরা কি করব? এখানে আমরা ব্যাটারি সরি আমরা রাসায়নিক কোষীয় বিক্রিয়া করে এখান থেকে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করব। ঠিক আছে? এটা হচ্ছে গ্যালভানিক কোষের একেবারে মূল কনসেপ্ট। সো আমরা দুটো বিক্রিয়া পাত্র আঁকি। প্রথমে আমরা দুইটা বিক্রিয়া পাত্র এঁকে নিই। দুইটা বিক্রিয়া পাত্রের মধ্যে আমরা দুইটা দ্রবণ দেব। ধরো মনে করো এখানে আমরা দিলাম জিঙ্ক সালফেটের দ্রবণ ZnSO4 আর এখানে আমরা দিলাম কপার সালফেটের দ্রবণ। তাহলে আমরা কিন্তু আগে থেকে জানি যে জিঙ্ক সালফেটকে যদি আমরা ভাঙাই, এই যে জিঙ্ক সালফেটকে আমরা যদি ভাঙাই তাহলে বিক্রিয়ার দুইটা আয়ন প্রদর্শন করে, জিঙ্ক 2+ এবং SO4 2-। SO4 হচ্ছে একটা যৌগমূলক। SO4 যৌগমূলকটা বিক্রিয়ায় এর দুজনই হচ্ছে 2, এই জন্য বিক্রিয়া দুইটা আয়ন দান করবে। জিঙ্কের দুজনই হচ্ছে 2, এই জন্য দুইটা আয়ন দান করবে। এগুলো এই যে কথাবার্তা, এগুলো আমরা আগে থেকেই জানি। কপার সালফেট কি করবে? কপারের দুজনই জানি আমরা 2। কপার একটা ধাতু সমূহ সাধারণত ক্যাটায়ন তৈরি করে, সুতরাং কপার 2+ আয়ন দান করবে এবং বরাবরের মতোই SO4 2- আয়ন দান করবে। এই হচ্ছে আমাদের দ্রবণ দুইটা, একটা জিঙ্ক সালফেটের দ্রবণ আর একটা কপার সালফেটের দ্রবণ। আমরা এই দুইটা দ্রবণ নিয়ে বিক্রিয়া শুরু করব। সো এই বিক্রিয়ার শুরুতে আমরা এখানে একটা লবণ সেতু দেবো। কি দেবো ভাইয়া? লবণ সেতু। লবণ সেতুর ভিতরে থাকবে পটাশিয়াম ক্লোরাইড। আমরা আমাদের 3 নম্বর টপিকে লবণ সেতু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সুতরাং এখানে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট দেখো ভাই কি করতেছি। এখানে আমরা নিব একটা অ্যানোড আর এখানে নেব ক্যাথোড এবং এটাকে আমরা একটা বাল্বের মাধ্যমে যুক্ত করব। মনে হয় একটা বাল্ব, ঠিক আছে? বাল্বটা আমি এখন জ্বালাবো না, যখন কোষীয় বিক্রিয়া শুরু করবো তখন বাল্বটা জ্বালাই দেবো, ঠিক আছে? সো এখানে কি হবে? আমরা এখানে একটা জিঙ্কের তড়িৎদ্বার নেব। যেই ধাতুর লবণ নেব আমরা, যেই ধাতুর লবণ, দেখো এখানে আমরা জিঙ্ক ধাতুর কিন্তু লবণ নিয়েছি, তাই না? দেখো ভাইয়া, আমরা এখানে জিঙ্ক ধাতুর লবণ দিয়েছি, তার মানে আমরা একটা জিঙ্কের তড়িৎদ্বার নেব। কিসের তড়িৎদ্বার? জিঙ্কের তড়িৎদ্বার। খেয়াল করো, একটা জিঙ্কের তড়িৎদ্বার নিলাম। এখানে আমরা কপার সালফেটের দ্রবণ দিলাম, এই জন্য আমরা এখানে কপারের একটা তড়িৎদ্বার নেব। তাহলে দ্রবণে কি কি আয়ন আছে আমাদের? এই দ্রবণে এখানে আমাদের জিঙ্ক আয়ন আছে আর আছে আমাদের SO4 2- আয়ন আছে। খেয়াল করো, যেহেতু জিঙ্ক সালফেটের দ্রবণ, সুতরাং এখানে জিঙ্ক 2+ আয়ন আছে এবং SO4 2- আয়নটা আছে। কোষীয় বিক্রিয়াটা কেমন হবে আমি এটা বুঝতে দিচ্ছি। হ্যাঁ, কোষীয় বিক্রিয়াটা কেমন হবে খেয়াল করো। এই যে জিঙ্কের তড়িৎদ্বার, এই জিঙ্ক তড়িৎদ্বার কি করবে? এই তড়িৎদ্বার একটা ইলেকট্রন ত্যাগ করবে। এখানে একটা একটা না, আসলে 2টি ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু আমরা একটা দুইটা এসব আমার জানার কোনো প্রয়োজন নাই। এগুলো লিখতে গিয়ে তোমরা পরীক্ষায় ভুল করো, কোনো ভুল করা যাবে না। আমরা মনে মনে বলবো যে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করবে। জিঙ্ক এই তড়িৎদ্বার, এই জিঙ্ক ধাতু ওর তড়িৎদ্বারে একটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। কি হিসেবে চলে আসবে? জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। আমি আবার বলি, এই যে জিঙ্ক ধাতু তার তড়িৎদ্বারে একটা ইলেকট্রন ত্যাগ করবে, এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। এইখানে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ দিয়েছিলাম, এই জিঙ্ক সালফেট দ্রবণে চলে আসবে। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আমি বিক্রিয়ার আগে লিখি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া কি হবে? এই যে আমাদের জিঙ্ক ধাতু ও ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। কোথায় চলে আসবে? দ্রবণে চলে আসবে। লেখাটা আমার আপনার দিকে লেখা উচিত ছিল যদিও,
খেয়াল করো, জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে। এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের কপার 2+ আছে, তাই না? এখানে আছে আমাদের কপার 2+ আছে, আর আছে আমাদের SO4 2-। আমি একটু আগে দেখাইছিলাম যে কপার সালফেট দ্রবণে দুইটা আয়ন দান করে, একটা হচ্ছে কপার 2+, একটা হচ্ছে SO4 2-। সো এইখানে কি কাহিনীটা ঘটবে, এই যে ইলেকট্রনটা এখান থেকে পাস হয়ে এখানে আসবে। সো যেহেতু ইলেকট্রনটা পাস হয়েছে, এখানে অবশ্যই বিদ্যুৎ পরিবাহিত হবে। ঠিক আছে, ইলেকট্রন পাস হওয়া, ইলেকট্রন চলাচল করা মানে বিদ্যুৎ পরিবাহিত হওয়া। আর আমাদের বিদ্যুৎ পরিবহন হচ্ছে, তার মানে এখানে লাইটটা আমার জ্বলে উঠলো। এই যে আমার সামনে লাইট জ্বলতেছে, লাইটটা জ্বলে উঠলো। ঠিক আছে, সো এই যে ইলেকট্রনটা এখানে আসছে, এই ইলেকট্রনটা এই কপার 2+কে টেনে নেবে। তড়িৎদ্বারে এই কপার 2+কে টেনে নেবে। কি করবে? টেনে নেবে। এইখান থেকে যে ইলেকট্রনটা আসছিল, সেই ইলেকট্রনটা এই কপার 2+কে টেনে তড়িৎদ্বারে লাগিয়ে দেবে। এখানে তুমি একটা জিনিস মনে রাখতে পারো যে জিঙ্ক সালফেট, এখান থেকে দেখো জিঙ্ক সালফেট কিন্তু ক্ষয় হচ্ছে। এই তড়িৎদ্বার ইলেকট্রন একটা একটা করে কিন্তু এখানে ত্যাগ করে এখানে চলে আসতেছে। তার মানে এখানে কিন্তু পাত্রের তড়িৎদ্বারের ক্ষয় হচ্ছে। আর এখানে এই যে কপার, এই কপার 2+, এই ইলেকট্রনটা কপার 2+কে টেনে নিচ্ছে নিজের দিকে। তার মানে এখানে কিন্তু ধীরে ধীরে কপার ধাতু বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে তড়িৎদ্বারটা মোটা হবে এবং এখানে তড়িৎদ্বারটা ধীরে ধীরে ক্ষয় হবে। সো আমরা কিন্তু জানি যে গ্যালভানিক কোষ মানে হচ্ছে ব্যাটারি। একটা ব্যাটারি কখন নিঃশেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমরা তাকে বলি নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ব্যাটারিটা শেষ হয়ে যাওয়া, ব্যাটারিটা ফিনিশ হয়ে যাওয়া। এই ব্যাটারিটা কখন ফিনিশ হবে ভাইয়া? যখন এই যে তড়িৎদ্বারটা সম্পূর্ণ পরিমাণ ক্ষয় হয়ে যাবে এবং এই তড়িৎদ্বারটা সম্পূর্ণ পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চ মোটা হতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ মোটা হতে পারবে যতক্ষণ পর্যন্ত ম্যাক্স মানে সর্বোচ্চ, যতক্ষণ সর্বোচ্চ মোটা হয়ে যাবে যেই পর্যায়ে, তখন ব্যাটারিটা ফিনিশ। তার মানে তখন আর ইলেকট্রন প্রবাহিত হবে না, তার মানে এই বাল্বটা আর জ্বলবে না। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমি বিজারণ অর্ধবিক্রিয়াটা একটু দেখাই। বিজারণ অর্ধবিক্রিয়াটা একটু দেখাই। বিজারণ অর্ধবিক্রিয়া, এখানে কি হবে? এই যে কপার 2+ ওই ইলেকট্রনটাকে আকর্ষণ করবে, এই কপার 2+ ওই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। এই যে কপার 2+ ওই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, গ্রহণ করিয়া কপার ধাতু হিসেবে তড়িৎদ্বারে লেগে যাবে। কি হিসেবে লেগে যাবে? ধাতু হিসেবে লেগে যাবে। তার মানে এখানে কি হলো? এই যে কপার 2+ ইলেকট্রনটাকে গ্রহণ করে 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 এখানে আস্তে 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 মোটা স্তূপ হওয়া শুরু করলো এবং একটা সময় এই কোষটা ফিনিশ হয়ে যাবে। এই রাসায়নিক কোষটা একসময় ফিনিশ হয়ে যাবে, ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, বাতি অন করা ছিল, বাতিটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। ঠিক আছে, সো এতটুকু ছিল গ্যালভানিক কোষ সম্পর্কে কথাবার্তা। এটা হচ্ছে গ্যালভানিক কোষের বিক্রিয়া। তুমি যদি এই কনসেপ্টটুকু ঠিকঠাক মতো বুঝো, তাহলে গ্যালভানিক কোষ তোমার জন্য ইজি ইজি। আমি তোমাকে দেখাইছিলাম এখানে লবণ সেতু ব্যবহার, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে লবণ সেতু আমি আঁকলাম। তুমিও জাস্ট এখানে লবণ সেতুটা এঁকে দিবা, কোনো কথা নাই, লবণ সেতুটা এঁকে দিবা। কেন আঁকবা এটা আমরা 3 নম্বর টপিকে গিয়ে আলোচনা করব, যে আমরা কেন লবণ সেতু ব্যবহারটা করব। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমাদের 1 নম্বর টপিক গ্যালভানিক কোষ 3 স্টার যে টপিকটা, এই টপিকটা ডান। এই টপিকটা ডান, এই টপিকটা আমরা শেষ করে ফেলছি। এখন তুমি এই কোর্সটা ভালো করে পড়ার পরে তুমি বই থেকে রিডিং করবা। ওখানে বইতে কিছু কথাবার্তা আছে, ভেরিফিকেশন কথাবার্তা আছে, এগুলো তুমি রিডিং করবা। কথাবার্তা কি আছে আমি তোমাকে জাস্ট একবার একটু বলে দেই। কথাবার্তা ওখানে আছে যে প্রথমে একটা কাঁচ বা চীনামাটির পাত্র নেই, কাঁচ বা চীনামাটির পাত্রে একটিতে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ নেই, আরেকটিতে কপার সালফেটের দ্রবণ নেই। নেওয়ার পরে সেখানে আমরা একটি দ্রবণে অ্যানোড প্রবেশ করাই, একটি দ্রবণে ক্যাথোড প্রবেশ করাই এবং এদেরকে একটা তারের মাধ্যমে যুক্ত করি। সেই তারের মাঝখানে আমরা একটা বাল্বকে যুক্ত করি। কি লেখা থাকবে? সেই তারের মাঝখানে আমরা একটা বাল্বকে যুক্ত করি। এই যে একটা বাল্বকে যুক্ত করছে, এইসব কথাবার্তা লেখার পরে সেখানে লেখা থাকবে তার মাঝে আমরা একটা পটাশিয়াম ক্লোরাইড কিন্তু আরো অনেক কিছু জিনিসপত্র থাকে, পড়াবো অনেক। সো বলবে এখানে আমরা একটা লবণ সেতু ঢুকিয়ে দেবো, লবণ সেতু প্রবেশ করাবো, তারপর সেখানে কোষীয় বিক্রিয়া শুরু হবে। তারপর তোমাকে লিখিয়ে দেবে যে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। এখন এত কিছু তো পড়াইলাম, সবই পড়ানো শেষ, এই টপিক নিয়ে সবই পড়ানো শেষ। তারপরও তুমি বই খোলার পরে লেখা পাবা সামগ্রিক কোষ বিক্রিয়া। কি লেখা পাবা? লেখা পাবা সামগ্রিক কোষ বিক্রিয়া। ভাই এই জিনিসটা কি আবার? খেয়াল করো, সহজ জিনিস কিন্তু আমরা দেখে মাথাটা নষ্ট হয়ে যায় আমাদের।
সামগ্রিক কোষ বিক্রিয়া। সামগ্রিক কোষ বিক্রিয়া হচ্ছে ভাইয়া তুমি এই পাশ আর এই পাশ তুমি যুক্ত করে দেবে, ঠিক আছে? এই যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস যুক্ত করছো, পাশে আছে তোমার জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, মানে জাস্ট ইলেকট্রনটা বাদ দিয়ে দেবা, তুমি এটা যুক্ত করে দেবা, এটা যুক্ত করলে সামগ্রিক কোষ বিক্রিয়া হয়ে গেল। ইজি ব্যাপার। এই যে বইতে লেখা আছে, মেবি বইটা আমি একটু চেক করি, দাঁড়াও, বইতে চেক করি বইতে কি লেখা আছে? হ্যাঁ লেখা আছে, এই যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে, প্লাস কপার। আমি এখানে ইকুয়াল দিছি, ইকুয়াল দিলে অসুবিধা নাই, এটা আসলে সমানই, এটা কোষের বিক্রিয়া সমান সমান করে। তারপর তোমার যদি মধ্যে কনফিউশন থাকে কোনো, তাহলে তুমি অ্যারো চিহ্ন দিয়ে লিখে দেবা বিক্রিয়াটা, ঠিক আছে? তার মানে অলরেডি আমাদের 1 নম্বর টপিকটা ডান। এবার আমরা শিখব তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। এই জিনিসটার মধ্যে পার্থক্যটা কি আছে, দাঁড়াও, এখানে বইতে 3টে পার্থক্য আছে না, এই 3টে পার্থক্য বললেই না, আসো 3টে পার্থক্য তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ড টপিক, তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। আমি অত কিছু লিখতে পারবো না, বিস্তারিত আমি লিখে দিলাম তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য। তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য। ভাই হাজার লেখা অনেক সুন্দর, ঠিক আছে, জাস্ট তুমি বুঝলেই হবে। আমরা এবার করবো তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য। তো একটু আমি একটা পার্থক্য কিন্তু বলছিলাম, এখানে যে ফার্স্ট যে পার্থক্য লেখা আছে, যে যেই কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। দেখো 1 নম্বরটা যেটা ছিল তড়িৎ বিশ্লেষ্য কোষ, আচ্ছা একটা পার্থক্য করে নিয়ে, তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর এটা হচ্ছে মনে করো গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ। সো আমরা কি করছিলাম বলো, তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা এইভাবে আঁকছিলাম না, একটু 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 আমাদের মাইন্ড সেটআপকে আবার একটু জাগিয়ে তুলি, ঠিক আছে? আবার একটু মনে করি যে আমরা কি পড়ছিলাম। আমরা কিন্তু পড়ছিলাম এইভাবে, তড়িৎ বিশ্লেষ্য কোষকে আমরা কিন্তু এইভাবে পড়ছিলাম। যদি আমরা এইভাবে পড়ে থাকি, তাহলে ভাইয়া খেয়াল করো, এইখানে কিন্তু একটা ব্যাটারি দেওয়া আছে, এই যে ব্যাটারি, এটা ব্যাটারি ধনাত্মক প্রান্ত, এটা ব্যাটারি ঋণাত্মক প্রান্ত। আমরা কিন্তু ব্যাটারি দিয়ে পড়ছিলাম, তার মানে এখানে আমরা বিদ্যুৎ শক্তি, ব্যাটারি দিয়ে আমরা বিদ্যুৎ শক্তি দেওয়া, আমরা এখানে কিন্তু বিদ্যুৎ শক্তি দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়েছি। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। আর গ্যালভানিক কোষে একটু আগে আমি দেখাইছিলাম, গ্যালভানিক কোষে আমাদের এইরকম 2টা পাত্র ছিল, তার মাঝে একটা লবণ সেতু ছিল, তারপর এখানে একটা অ্যানোড ছিল, মাঝখানে একটা বাল্ব ছিল, আর এখানে ছিল আমাদের একটা ক্যাথোড। আমরা কিন্তু এখানে বাল্বটা জ্বালিয়েছিলাম। তো বাল্বটা এমনি এমনি তো আর জ্বলে ওঠে নাই, অবশ্যই এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়েছে, যার কারণে বাল্বটা জ্বলেছে। তো বিদ্যুৎ শক্তির যে অস্তিত্ব বা প্রমাণ, আমরা কিন্তু ফিজিক্সে যখন পড়ি যে বিদ্যুৎ শক্তির অস্তিত্ব প্রমাণ, তখন কিন্তু আমাদের রসায়নের উপর নির্ভরশীল হওয়া লাগে এই গ্যালভানিক কোষের দ্বারা। সো এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য, যে এখানে আমরা বিদ্যুৎ শক্তি দিয়ে দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটাই, আর এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য, এটা না। আমরা পড়বো 2 নম্বরের পার্থক্যটা আমাদের জন্য কি আছে, যে 2 নম্বর পার্থক্যটা কি আছে। 2 নম্বর পার্থক্য হচ্ছে গ্যালভানিক কোষে যেটা অ্যানোড, তড়িৎ বিশ্লেষ্য কোষে সেটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, মাথা রাজা সব গেল, এতক্ষণ কি পড়াইলাম আর এখন আমি কি বলতেছি, তাই না? খেয়াল করো, তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, তাই না? দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে আমাদের অ্যানোড অ্যানোড ছিল কেমন আর ক্যাথোড ছিল কেমন, গ্যালভানিক কোষে আমাদের অ্যানোডটা ছিল কেমন, আর এখানে আমাদের ক্যাথোডটা ছিল কেমন, খেয়াল করো। তড়িৎ বিশ্লেষ্য কোষে আমাদের অ্যানোড ছিল ধনাত্মক চার্জযুক্ত, তাই না? আর ক্যাথোড ছিল ঋণাত্মক চার্জযুক্ত, মাইনাস। কিন্তু যখন আমরা গ্যালভানিক কোষ নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে, যখন আমরা গ্যালভানিক কোষ নিয়ে কাজ করছিলাম, তখন দেখো
তখন আমাদের অ্যানোড ছিল কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত, আর ক্যাথোড ছিল ধনাত্মক চার্জযুক্ত। এটা হচ্ছে পার্থক্য। তুমি মনে রাখবে কি দিয়া ভাইয়া, যখন আমরা তড়িৎ বিশ্লেষণ যখন করি, আমরা গ্যালভানিক কোষ করে আর বলো তড়িৎ বিশ্লেষণ করি, যেখানে আমরা বলো না কেন, যেখানে আমরা বিশ্লেষণ করি রাসায়নিক কোষ, তখন কিন্তু আমাদের এইটা কিন্তু প্রয়োজন পড়ে যে কোনটা প্লাস কোনটা মাইনাস, কিন্তু বেস্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রয়োজন পড়ে আমাদের তখন। তো তুমি মনে রাখবাও এটা, তুমি এইটা মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হচ্ছে প্লাস চার্জযুক্ত, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তার মানে গ্যালভানিক কোষ হচ্ছে উল্টা জিনিস। যদি ওইটা যদি হয় প্লাস, এটা যদি হয় মাইনাস, তাহলে এখানে হবে উল্টা, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এরপরে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি আছে খেয়াল করো। আমরা তড়িৎ বিশ্লেষক কোষে আমরা আমরা দুঃখিত, আমরা তড়িৎ বিশ্লেষক কোষে আমরা কি করেছি এবং গ্যালভানিক কোষে আমরা কি করেছিলাম খেয়াল করো। আমরা গ্যালভানিক কোষ দ্বারা কিন্তু আমরা ব্যাটারি উৎপন্ন করছি, তাই না? গ্যালভানিক কোষ দ্বারা আমরা কি উৎপন্ন করেছি ভাই? আমরা কিন্তু ব্যাটারি উৎপন্ন করেছিলাম। ব্যাটারি আমরা কিন্তু ব্যাটারি বানিয়েছিলাম। অর্থাৎ আমরা এখানে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করেছিলাম। বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে আমরা কিন্তু এই কোষটিকে সচল করছিলাম, তাই না? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়েছিল, বাল্ব জ্বলছিল। কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষে কি আমরা বিদ্যুৎ উৎপন্ন করেছি? না ভাইয়া। এই কোষের ব্যবহারটা কি? গ্যালভানিক কোষের ব্যবহার হচ্ছে ব্যাটারি তৈরি করা। আর তড়িৎ বিশ্লেষক কোষের কাজটা কি? আমরা কিন্তু পড়ছিলাম একটা একটা করে, ধাতু বিশোধন, ধাতু ধাতু বিশুদ্ধ করা আর কি, ধাতু বিশোধন। তারপরে কি করছিলাম? ধাতু নিষ্কাশন, ধাতু নিষ্কাশন, ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে প্রলেপন, মানে আমরা এখানে প্রলেপনও করেছিলাম। তুমি এই তিনটে চারটা লিখে দাও, এই তিনটে চারটা জিনিস তুমি যদি লিখে দাও তাহলে তো ব্যবহার হয়ে গেল। তার মানে আমরা এই যে আমাদের 2 নম্বর টপিকে তড়িৎ বিশ্লেষ্য ও গ্যালভানিক কোষের মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্য কিন্তু আমরা তিনটা তিনটা করে পার্থক্য, বইয়ে যে তিনটে আছে ওই তিনটে পার্থক্য আমরা ধরে ধরে পড়ে নিলাম, বুঝে বুঝে বললাম। এখন তোমার কাজ কি? এই চারটা আর এইখানে তিনটা আর এখানে তিনটা, এই মোট তিনটে পার্থক্য বলার পর তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বই থেকে এই তিনটা ভালো করে পড়া, একেবারে ঠাড়া মুখস্থ, যেটাকে বলে ঠাড়া মুখস্থ। ঠাড়া মুখস্থ বলো, বুঝো তোমরা ঠাড়া মুখস্থ কি? THM, ঠাড়া মুখস্থ। একেবারে এমটা সুন্দর করে লিখে দিচ্ছি, দাঁড়াও, ঠাড়া মুখস্থ। এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা ঠাড়া মুখস্থ করব, মানে কোনো এদিক সেদিক হবে না, এক চুলো একেবারে কড়া মুখস্থ থাকবে আমাদের, যাতে করে খ নম্বর প্রশ্নে আসার সাথে সাথে আমরা এর অ্যান্সারটা ইজিলি করতে পারি। ঠিক আছে? তার মানে আমাদের 2 নম্বর যে টপিক তড়িৎ বিশ্লেষ্য গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, এটা আলহামদুলিল্লাহ আমাদের ডান, আলহামদুলিল্লাহ ডান। এরপরে আমরা পড়ব আমাদের অধ্যায়ের সেই মহাজাতক, সেটা কি? লবণ সেতু ও তার ব্যবহার। কি ব্যবহার? লবণ সেতু ও তার ব্যবহার। দাঁড়াও 1 মিনিট। লবণ সেতু ও তাহার ব্যবহার। যে লবণ সেতু তাকে আমরা ব্যবহার করি কেন? দেখো, লবণ সেতু, কালো পেন, লবণ সেতু। এই লবণ সেতু ব্যবহারটা আমরা এখন একটু করবো। ঠিক আছে? কি ব্যবহার করবো আমরা? লবণ সেতু ব্যবহারটা করবো। যে লবণ সেতুটা আমরা কেন ব্যবহার করি, আগে বুঝতে হবে লবণ সেতু কি দ্বারা তৈরি হয়। লবণ সেতু কি দ্বারা তৈরি হয় সেটা আগে আমাদেরকে পড়তে হবে। লবণ সেতু তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড। কি ভাইয়া? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং আগার আগার দ্রবণ, আগার আগার দ্রবণ। এই পটাশিয়াম ক্লোরাইড এবং আগার আগার দ্রবণ দিয়ে তৈরি হয় আমাদের লবণ সেতু। এখানেও লেখা আছে ওই একই কথা। তো পটাশিয়াম ক্লোরাইড এবং আগার আগার দ্রবণ মিশিয়ে একটা জেলি তৈরি করা হয়। কি তৈরি করা হয়? জেলি। ভাই জেলি তোমরা দেখছো না?
অরেঞ্জের জেলি তোমরা খাও প্রতিনিয়ত, সকালবেলা খাইতেই থাকো, একটা আনহাইজিন একটা ফুড, কিন্তু খাইতে আমাদের খুব ভালো লাগে। পেটে যত চর্বি জমবে আমাদের তত আমাদের ভালো লাগে দেখতে, তাই না? গাধা গাধা, যত পারে তত খায়, সব আনহাইজিন ফুড। খেয়াল করো ভাইয়া, পটাশিয়াম ক্লোরাইড এবং আগার আগার দ্রবণ মিলিয়ে আমরা তৈরি করব একটা লবণ সেতু। লবণ সেতু দেখতে হচ্ছে উল্টা আকৃতির ইউ আকৃতির কাঁচনল। তাহলে গেছে, তাই না? দেখো, উল্টো উল্টো ইউ আকৃতির কাঁচনল, উল্টো ইউ, উল্টো ইউ। আমাদের সিম্পলি ইউ হচ্ছে তো এরকম, আর উল্টা ইউ মানে হচ্ছে এরকম। ঠিক আছে? তোমরা যারা ম্যাথে যারা ভালো পারা লাগবে না, যারা ম্যাথ বই টাচ করে দেখছো তারা হয়তো এটা জানবা যে সেট ফাংশন অধ্যায়ে আমরা এটা পড়তে যাই। সেটা আমরা এটা পড়ি না। ইন্টারসেকশন নাম হচ্ছে কি? ইন্টারসেকশন। এটা চিহ্নের নাম ইন্টারসেকশন। ইউনিয়ন হচ্ছে এরকম, ইউনিয়ন মানে হচ্ছে ইউ। মনে কি কিভাবে আমরা, যাও একটু ম্যাথ পড়াই তোমাদেরকে। ইউনিয়ন, আমরা পড়ি ইউনিয়ন সেট। ইউনিয়ন সেটের প্রথম অক্ষর হচ্ছে ইউ। এটা যেমন মনে রাখি আমরা হচ্ছে ইউ, ইউ মানে এটা হচ্ছে ইউনিয়ন। যেহেতু প্রথম অক্ষর ইউ, এটা হচ্ছে ইউ। আর ইন্টারসেকশন হচ্ছে তার উল্টাটা, এইটা। তো ইউর উল্টা, উল্টা আকৃতির ইউ, উল্টা আকৃতির ইউ আর পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত করে, আর আগার আগার দ্রবণ, উল্টা নাকি ভুলভাল লিখলাম নাকি, উল্টা ইউ আকৃতির নলের মধ্যে, উল্টা ইউ আকৃতির নলের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এবং আগার আগার দ্রবণ মিশ্রিত করে একটা জেলি তৈরি করা হয়। কি তৈরি করা হয়? জেলি। একটা জেলি তৈরি করা হয়। এবং এই যে লবণ সেতু থাকে, এই যে লবণ সেতুটা, এই যে লবণ সেতু, এর এই মুখে একটু তুলা দেয়, আর এই মুখে একটু তুলা দেয়, যাতে করে এই জেলিটা না পড়ে যায়। তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, একটা ইউরোপে একটা কাস্টমার এই নয়ের মধ্যে জেলি দেখো, জেলি থকথকে বস্তু, পুটপুরা জামের মতো যদিও, কিন্তু তারপরও তুমি এর মধ্যে যদি জেলি মিলি কিছু যদি রাখো, যে কোনো জিনিসই রাখো না কেন, যত থকথকে হোক না কেন, এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা যেন পড়ে না যায়, এই জন্য এখানে তুলা দেওয়া হয়। তুলা, তুলা কেমন দিছি ভাইয়া? এখন আমাকে আবার প্রশ্ন করবে, ভাইয়া এখানে তো আমরা সিমেন্ট দিয়ে আমরা আটকে দিতে পারি, আছে না কিছু গাধা? তারা বলবে কি, এখানে আমরা সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে পারি, ডিরেক্ট প্লাস্টার। যা তার থেকেও লিজেন্ড, তারা বলবে ভাইয়া আমরা এখন পাথর দিয়ে আমরা ডিরেক্ট আটকে দেবো, পাথর দিয়ে। হপ, পাথর দিয়ে আটকাবে। রাসায়নিক বিক্রিয়া ঘটা লাগবে আমাদের। কি করা লাগবে? রাসায়নিক বিক্রিয়া ঘটানো লাগবে। তার মানে এই যে আমাদের নলটা আছে, এই নলটার ভেতরে অবশ্যই রাসায়নিক পদার্থ ঢুকতে হবে, প্রবেশ করতে পারবে, বের হতে পারবে, কিন্তু জেলেটা বের হতে পারবে না। জেলির ভিতরে উপাদানগুলো বের হতে পারবে, কিন্তু জাস্ট জেলিটা থক করে পড়ে যেতে পারবে না দ্রবণের মধ্যে। এই জন্য আমরা একটু ইউ আকৃতির কাঁচনলার ভিতরে আমরা এখানে একটু তুলা দিয়ে আটকাই দিই। উল্টা ইউ আকৃতির কাঁচনল। কি? উল্টা ইউ আকৃতির কাঁচনল। তো এতক্ষণ তো তোমরা এই জিনিসটা তো বুঝে গেলা যে এটা কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে? সো তৈরি করলাম, ভালো কথা, অনেক ভালো কথা। আমরা একটা জিনিস তৈরি করতে পারলেই খুশি, কাজে লাগবে না লাগুক, তাই না? কিন্তু এটাকে কাজে লাগে। যখন আমরা গ্যালভানিক কোষ তৈরি করি, এই একটা ই থাকে এবং এই একটা ই থাকে, দুইটা বিক্রিয়া পাত্র থাকে, এবং এখানে একটা গ্যালভানিক কোষ প্রস্তুত করা হয়। এই ধরো তুলা, দাঁড়াও তুলা আমি অন্য কালিতে দেখাই দিচ্ছি, দাঁড়াও তুলা আমি অন্য কালিতে দেখাই, তাহলে মনে থাকবে। আর ভালো, তুলা অবশ্য লেখা তোমাদের প্রয়োজন নাই। মনে করো একটু তুলা দিয়ে আমরা সিল করে দিলাম, একটু আটকাই দিলাম। এখন এর মধ্যে কি আছে ভাইয়া? আমি কিন্তু বলছিলাম যে পটাশিয়াম ক্লোরাইড আছে লবণ সেতুর ভিতরে। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড দুইটা আয়ন দান করবে, পটাশিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন, তাই না? এখন ভাইয়া একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, একটু সময়ের জন্য মনোযোগ দাও, মনোযোগ দাও। আমরা যখন এখানে নিছিলাম যে জিঙ্ক সালফেট নিছিলাম না, তাই না? জিঙ্ক সালফেট, একটু আবার একটা আমরা প্রশ্ন একটু আগে বসনিটা আমার একটু তৈরি করি, নাহলে তো বুঝবো না, নাইলে বুঝবা না। এখানে যে জিঙ্ক সালফেট ছিল, জিঙ্ক সালফেট, এখানে ছিল আমাদের কপার সালফেট, তাই না? এখানে ছিল জিঙ্ক সালফেট, এখানে ছিল কপার সালফেট। সো জিঙ্ক যখন এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসতেছে, কিন্তু দেখো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক কিন্তু 2+ আয়ন হিসেবে দ্রবণ চলে আসতেছে। তার মানে এই পাত্রের দ্রবণে আমাদের প্লাস আয়নের মানটা ধীরে ধীরে বেশি পরিমাণে, অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট, লবণ সেতুর কনসেপ্ট হচ্ছে এখানে।
এই জিনিসটা ধরতে হবে যে আমরা যখন বিক্রিয়া করিয়েছি তখন এই পাত্রে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ধাতু, এটা হচ্ছে কি জিঙ্ক, এটা কিসের তড়িৎদ্বার, এটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার, তাই না? সো জিঙ্ক এখানে ইলেকট্রন ত্যাগ করিয়ে বারবার জিঙ্ক 2+ আয়ন হিসেবে আসতেই আছে তোর মনে, যতক্ষণ পর্যন্ত কোষটা চলবে ও জিঙ্ক এখানে আসতেছে, জিঙ্ক আসতেছে, আসতেই আছে। তার মানে এই পাত্রের মধ্যে পজিটিভ চার্জের মানটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখানে পজিটিভ চার্জের মানটা অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পক্ষান্তরে এখানে কপার সালফেটের দ্রবণে এখানে যে ইলেকট্রনটা আছে ওইখানটা, এই যে কপার 2+, ওই ইলেকট্রনটা টাইম এখানে কপার ধাতু হয়ে দিতেছে, কিন্তু বিক্রিয়ায় SO4 2- এর কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এই পাত্রে SO4 2- এর পরিমাণটা ধীরে ধীরে অনেক 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 পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই যে এই পাত্রে আমাদের নেগেটিভ চার্জের পরিমাণটা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। কিছু বুঝছো তখন যা বলছো? আমাদের ওই পাত্রে যেহেতু ইলেকট্রন ওখানে ত্যাগ করিয়া এখানে জিঙ্ক 2+ আয়ন হিসেবে এখানে নামতেছে পাত্রের মধ্যে, তার মানে এই পাত্রের মধ্যে পজিটিভ চার্জের মান অনেক 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 পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই পাত্রে কপার 2+ যেহেতু ধনাত্মক চার্জের মান হ্রাস পাচ্ছে, তার মানে SO4 2- এর কোনো পরিবর্তন হচ্ছে না। SO4 2- এই যে নেগেটিভ চার্জের পরিমাণ অনেক 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 পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, বুঝছো? সো এই কোর্সটা তুমি যদি শুরু করো উইদাউট লবণ সেতু তুমি এই গ্যালভানিক কোর্সটা শুরু করলা, হইবে কি জানো? তুমি দিলা, বিক্রিয়াটা দিলা, ছট করে নাই, হয়ে গেল। মানে বাল্ব জ্বলছে, বন্ধ হয়ে গেছে, এই জ্বলছে, বন্ধ হয়ে গেছে। এখন কি হবে? তুমি একটা বাল্ব জ্বালানোর জন্য একটা ব্যাটারি তৈরি করার জন্য তুমি একটা ব্যাটারি তৈরি করলা, ঠিক আছে? ব্যাটারি কেন তৈরি করি আমরা? অনেক সময় জ্বলবে, আমাদের বিদ্যুৎ না থাকলে ব্যাকআপ দেবে এই জন্য, তাই না? সো তুমি একটা ব্যাটারি বানাইলা, জ্বলছে, একটা বাতি জ্বলাইলা, শেষ। হইলো কি? আমি এত কষ্ট করে একটা ব্যাটারি তৈরি করলাম, ল্যাবরেটরিতে দিন রাত পরিশ্রম করিয়া একটা গ্যালভানিক কোষ তৈরি করলাম, একটা বাতি জ্বলাইলাম, বিদ্যুৎটুকু শেষ। তাইলে আমাদের কি হইলো? তাহলে এই কোষটা বানানো আমাদের জন্য একেবারে টোটালি বৃথা, তাই না? একেবারে টোটালি বৃথা। সো এই কোষটা যেন বৃথা না হয়, সেই জন্য বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করলেন, এই যে বিজ্ঞানী আঙ্কেল যারা আছে, বিজ্ঞানী আঙ্কেল, তাই না? স্যার তো বলতে তোমাদের দ্বিধা হয়, কারণ তাদেরকে পছন্দ না, কারণ তারা সূত্র বানাই দিতে, তারা ফর্মুলা তৈরি করে করে তোমার দিছে, তোমার মাথার মধ্যে নষ্ট হয়ে দিতে, তোমার মাথা এই জন্য তোমার তাকে স্যার বলে সম্বোধন করতে খুব কষ্ট হয়। তোমার আঙ্কেল, কে বলে চাচ্চু, তাই না? তো সেই যে বিজ্ঞানীরা আছে, বিজ্ঞানী মহাশয়রা, তারা পটাশিয়াম ক্লোরাইড এবং আগার আগার দ্রবণ মিশিয়ে একটি কাই বা পেস্ট তৈরি করেছে, একটা জেলি তৈরি করেছে, পেস্ট বললে ভুল হবে, একটা জেলি তৈরি করেছে। এবং সেই জেলি মাধ্যমে এই কোষটাকে অনেক সময় চালাইয়ে রাখা যাবে। মানে তুমি একটা ব্যাটারি তৈরি করছো, শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে, তুমি যদি লবণ সেতু তুমি যদি স্থাপন করো, তাহলে এই যে কোষটা এটা অনেক সময় ধরে চলবে। মানে একটু 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 করে বিক্রিয়া হবে, এই পাত্র অল্প একটু একটু বিক্রিয়া শুরু করবে, এই পাত্র একটু একটু করে বিক্রিয়া হবে, যার কারণে এই যে বিক্রিয়াটা আছে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকবে। একেবারে মোস্ট ইম্পর্টেন্ট লাইন তোমার গ নম্বর প্রশ্নে যখন আসবে, লবণ সেতুকে কেন ব্যবহার করা হয়, লবণ সেতু কেন ব্যবহার করা হয়, তুমি একেবারে জ্ঞান মুখে লাইন দিয়ে লিখবা, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য। কি লিখবা? তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য। কিসের জন্য? তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য। মনে করো তোমাদের ক্লাসরুম, তোমরা স্কুলে যাও না? যাও তো না, ফাঁকিবাজি করো, আমি জানি তোমরা তো ফাঁকিবাজি করো, জানি আমি। কিন্তু তারপরও বছর একদিন হলে তো স্কুলে যাও। তো স্কুলে গেলে যখন তোমাদের টিচার না থাকে, তোমরা কি করো? পুরো ধুমায় হট্টগোল শুরু করে দাও, তাই না? বাড়ির কেচাল কাহিনী, রাস্তার কাহিনী সব শুরু করে দাও, মানে পুরো একটা জায়গাটা পুরো হট্টগোল শুরু করে দাও, তাই না? তো রাসায়নিক কোষ, ও কি তোমাদের থেকে আলাদা, ডিফারেন্ট না ভাইয়া? ওরা দেখতে ডিফারেন্ট হতে পারে, কিন্তু তোমাদের মধ্যে আচরণগত অনেক মিল আছে, তোমরা হট্টগোল শুরু করো, ওরা হট্টগোল শুরু করে দেয়, ওরাও একই 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 রক্তের, আমাদের মতো। আমরাও করি এগুলা, শুধু তোমরা না, আমরাও এগুলো করি। তো যাই হোক, আমরা কনসেপ্টে ফিরে আসি। তো ওরাও এখন হট্টগোল শুরু করে, তোদের এই হট্টগোলতা, ওদের এই নিরপেক্ষতা বজায় রাখতে হয়।
ওদেরকে সাইলেন্ট রাখতে হয়, ওদের ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হয়, ক্লাসরুমে আমাদের ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হয়। এই ডিসিপ্লিন মেনটেন করার জন্য, আমাদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য শিক্ষকরা আছেন। শিক্ষকরা আমাদেরকে সেফ দিয়ে রাখে, আমাদের ডিসিপ্লিন দেয়, আমাদের নিরপেক্ষতা বজায় রাখে, শান্তি শৃঙ্খলতা বজায় রাখে, তাই না? আর পুলিশ বোঝে না, পুলিশ কিন্তু জঘন্যতম জিনিস, খারাপ। ওরা কি করে? শান্তি ও নিরপেক্ষতা বজায় রাখে স্যাররা, টিচাররা। এখানেও ঠিক একই কাহিনী ভাইয়া। এই যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য পটাশিয়াম ক্লোরাইড এবং আগার আগার দ্রবণ মিশিয়ে আমরা একটা লবণ সেতু তৈরি করি। এই লবণ সেতুর কাজটা কি ভাইয়া? এই লবণ সেতু কি করে? দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। এই যে চার্জের মধ্যে যে এই যে উত্তেজিত মনোভাব, এসএসসি 27 উত্তেজিত যে মনোভাবটা আছে তোমাদের মধ্যে, এই উত্তেজিতকে থামাই দেয়। তোমরা একটু বেশি উত্তেজিত হয়ে উঠছিল না? কিন্তু তোমাদের ওই যে আঙ্কেল, হেলিকপ্টার আঙ্কেল, নাম বলবো? হেলিকপ্টার আঙ্কেল, হেলিকপ্টার আঙ্কেল কি করছে? তোদের বলছে তোদের পরীক্ষায় আর 10টা আমার সময় বাকি আছে, শেষ, শেষ, নিমিষের মধ্যে উত্তেজনা সব শেষ, পানি 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 হয়ে গেছে, তোমাদের সকল উত্তেজনা শেষ। ঠিক সেরকম ভাইয়া, ওদের যে আধারে যে উত্তেজিত মনোভাবটা ছিল, যে বাতি আসবে একবার জ্বালাবো তারপরে শেষ, আর জ্বালাবো না, কিন্তু সেখানে আমরা লবণ সেতুকে প্রবেশ করে দিলাম, এবার উত্তেজনা সব শেষ। এই যে মিলন আঙ্কেল, তোমাকে অনেক উদাহরণ দিলাম, কিন্তু স্কুলের তোমাদের তোমাদেরকে তোমাদের উদাহরণ দিলাম, আবার কিন্তু আমাদের হেলিকপ্টারের উদাহরণটা দিলাম। ঠিক আছে? যে লবণ সেতু তুমি যদি স্থাপন করো, তাহলে সেখানে কি হবে? তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকবে। এবার আসবো কিন্তু একেবারে মূল কাহিনী, সবই মূল কাহিনী ভাইয়া, কিন্তু এবার আমি শিখাবো তোমাদেরকে একেবারে, যেটা তুমি খাতা লিখে আসবা। খাতায় কি হেলিকপ্টার আঙ্কেল লিখতে পারবা? লিখতে পারবা না তো? খাতায় কি লিখবা? যখন ভাইয়া এখানে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি হবে, এখানে একটা ধনাত্মক চার্জ আসবে, সাথে সাথে ইনস্ট্যান্ট নাও স্টিল ওখান থেকে একটা ক্লোরিন ঋণাত্মক আয়ন এখানে চলে আসবে। কে চলে আসবে? ক্লোরিন ঋণাত্মক আয়ন। একটা ক্লোরিন ঋণাত্মক আয়ন এখান থেকে এই দ্রবণে চলে আসবে, এখানে চলে আসবে, যার ফলে এখানে পজিটিভ বা মাইনাস চার্জ চলে আসবে। তার কারণে একটা পজিটিভ চার্জ বৃদ্ধি হলে একটা নেগেটিভ চার্জ এখানে চলে আসবে, নিরপেক্ষতা বজায় রাখবে। ঠিক আছে? হট্টগোল শুরু করবে, টিচার আসবে, সাথে সাথে থামাই দিবে, আর কেউ পাবে না হট্টগোল করতে। ঠিক আছে? পক্ষান্তরে এখানে এখানে যখন নেগেটিভ চার্জ এখানে বৃদ্ধি হবে, সাথে সাথে এখানে একটা, এইখান থেকে আর কি, একটা পটাশিয়াম এখানে চলে আসবে, দ্রবণে একটা পটাশিয়াম চলে আসবে। তো ওদের যে উত্তেজিত মনোভাব বন্ধ করে দেবে। তার মানে যখন আমাদের এখানে পজিটিভ চার্জের পরিমাণটা বৃদ্ধি পাবে, একটা ঋণাত্মক চার্জ এখানে চলে আসবে, এখানে যখন নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে, এখানে একটা পজিটিভ চার্জ চলে আসবে। সো এইভাবে যতক্ষণ পর্যন্ত লবণ সেতুর মধ্যে থাকবে এবং এই দুই পাত্রে অ্যানোড এবং ক্যাথোডের পরিমাণ যখন ঠিকঠাক থাকবে, মোটামুটি বিক্রিয়া চলতে থাকবে এবং এই কোষের বিক্রিয়া অনেকক্ষণ সময় পর্যন্ত চলতে পারবে। তার মানে ভাইয়া, এই বিক্রিয়া যে আমি বললাম অনেকক্ষণ সময় পর্যন্ত চলবে, তার মানে কি এই বিক্রিয়া সারা জীবন জন্য চলবে? অনন্ত অসীম? খেয়াল করো, এই বিক্রিয়া কি অনন্ত অসীম কিয়ামত পর্যন্ত চলবে? উত্তর হচ্ছে না ভাইয়া, না। এটা যদি না বুঝো তাহলে তুমি একটা গাধা, যদি না বুঝো তাহলে তুমি গাধা। এইখানে আমরা কিছু পরিমাণ নিলাম, কিছু পরিমাণ জিঙ্ক সালফেট নিলাম, কিছু পরিমাণ জিঙ্কের একটা অ্যানোড নিলাম, এটা কি স্বাভাবিক চলতে পারে? তোর হচ্ছে না ভাইয়া, কেমনে পারে এরা? আবার এই যে আমরা একটা লবণ সেতু দিলাম, এতটুকু একটা লবণ সেতু তৈরি করে এখানে দিয়ে দিলাম, এতটুকুই করো না কেন, একটা সময় তো শেষ হয়ে যাবে, কিছু সময় তো শেষ হয়ে যাবে। কিছু সময় বলতে ধরো 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 7 বছর, 5 বছর, 10 বছর মিনিমাম, তার ম্যাক্সিমাম 10 বছর, তারপর তো শেষ হয়ে যাবে। তো কথা হচ্ছে, এই বিক্রিয়া কি ইনফিনিটি? এই বিক্রিয়া কি ইনফিনিটি? উত্তর হচ্ছে না ভাইয়া, নো, এটা ইনফিনিটি না। এই বিক্রিয়া শেষ হয়ে যাবে। তবে এই বিক্রিয়া যদি লবণ সেতু না থাকলে যতক্ষণ পর্যন্ত চলতো তার থেকে দীর্ঘ সময় চালানো যাবে। সো ভাইয়া, এটা হচ্ছে লবণ সেতুর ব্যবহার। অনেক অনেক কথাবার্তা বললাম এবং আই হোপ তোমরা ইজিলি ইজিলি লবণ সেতুটাকে একেবারে বুঝে যাস। তার মানে লবণ সেতু যদি আমরা বুঝে যাই, আমাদের তৃতীয় পার্ট, লবণ সেতু ও তাহার ব্যবহার, শেষ করে ফেললাম। কি করে ফেললাম? লবণ সেতু ও তাহার ব্যবহারকে আমরা ইজিলি ইজিলি শেষ করে ফেললাম। এরপরে আমাদের তৃতীয় নম্বর টপিক, সরি 4 নম্বর টপিক, সরি হয়েছে, 4 নম্বর টপিক ড্রাই সেল। ড্রাই সেল নিয়ে একটু আলোচনা করব। ড্রাই সেলটাকে আমি এক স্টেপ দিছিলাম, তাই না? ড্রাই সেল হচ্ছে সেরকম একটা ইম্পর্টেন্ট না ভাইয়া, তারপর এটা আমার করে রাখা উচিত। এক স্টেপ দিয়েছি, ঠিক আছে, এটা আমাদের বোর্ডে সেরকম একটা আসে না, তারপর মাঝে মাঝে দেখা গেছে যে জায়গায় এসেছে। আবার এমসিকিউর জন্য এখান থেকে ভিলকি ভিলকি প্রশ্নপত্র হয়। সো আমরা ড্রাই সেলটাকে একটু ভালো করে শিখবো। সো ভাইয়া, অনেক সময় লেকচার দিলাম, একটু আমি দুপুরে খাওয়া দাওয়া করবো, একটু ব্রেক নিচ্ছি তোমাদের কাছ থেকে। সো ব্রেকের পরে ফিরে এসে আমি ড্রাই সেল
এবং এই সবগুলো টপিক একবারে শেষ করে দেবো। ঠিক আছে, সো একটু ব্রেক নিচ্ছি। সো বাচ্চারা, আমরা 1, 2 এবং 3 নম্বর টপিক শেষ করলাম। গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য এবং লবণ সেতু আমরা শেষ করছি। এবারে ব্রেকের পরে আমাদের টপিক হচ্ছে ড্রাই সেল। এখন আলোচনা করব ড্রাই সেল নিয়ে। ঠিক আছে, ড্রাই সেল। আচ্ছা, বোর্ডটা ক্লিন করে নিই একটু আগে। এবারে আমাদের টপিক হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল লিখে নেই। ড্রাই সেল, ড্রাই সেল। ড্রাই সেল জিনিসটা কি? আমাদের বসত বাড়িতে যে ব্যাটারি আছে, বসত বাড়িতে ব্যাটারি বলতে আমাদের যে ঘড়ি আমরা ইউজ করি না, দেয়াল ঘড়ি, তারপরে টিভি চালানোর জন্য আমরা রিমোটে যে ব্যাটারি ইউজ করি, ছোট ছোট যে ব্যাটারি দেখা যায়, গোল গোল আকৃতির ব্যাটারি, এটা হচ্ছে ড্রাই সেল। তারপরে আমরা যে ছোটবেলায় বাচ্চাকালে আমরা যখন খেলতাম রিমোট কন্ট্রোল গাড়ি থেকে, তো ওই রিমোট কন্ট্রোল গাড়িতে যে ব্যাটারিটা ইউজ করা হয়তো রিমোটের মধ্যে, ওই যে ব্যাটারিটা, ওইটা হচ্ছে ড্রাই সেল। এখন ড্রাই সেলটা তো চিনছো, যে ড্রাই সেলটা কি, চিনছো ড্রাই সেলটা কি? এখন আমরা পড়ব এই ড্রাই সেলের ব্যবহার, ড্রাই সেল কিভাবে তৈরি হয়, এবং ব্যবহারটা তো অলরেডি শিখে গেছো। ড্রাই সেলের ব্যবহারটা তো অলরেডি শিখে গেছো, যে ড্রাই সেল কোথায় কোথায় ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে এই ড্রাই সেলটা কিভাবে তৈরি করা হয় এবং এই ড্রাই সেলে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। এটা গ্যালভানিক কোষ, কারণ গ্যালভানিক কোষ মানে ব্যাটারি, সেটা তো বুঝে গেছো। আমরা এটা তৈরি করার জন্য আমরা নেব জিঙ্ক ক্লোরাইড, আমরা নেব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আমরা নেব অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে তিনটে উপাদান এবং এর সাথে পাতিত পানি। কি পানি? পাতিত পানি। এই যে চারটা জিনিস নিলাম আমরা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এই চারটা জিনিস মিলাইয়া মিশ্রিত করিয়া আমরা তৈরি করব একটা কাই বা পেস্ট। কি তৈরি করব ভাইয়া? তৈরি করব কাই বা পেস্ট। কি তৈরি করব? আমরা তৈরি করব কাই বা পেস্ট। মানেটা বুঝছো? আমরা একটা ওয়ার্ড জানি পেস্ট। আমরা যখন সকালে দাঁত ব্রাশ করি, দাঁতকে যখন আমরা ব্রাশ করি, তখন আমরা বলি সকালবেলা, ছোট ভাইদেরকে বলি, ছোট বোনদেরকে বা আম্মু আব্বু যারা আছে তাদেরকে আমরা সবাইকে বলি যে পেস্ট কই, পেস্ট কই। কিন্তু আদৌ আমরা এই পেস্টের বাংলা অর্থটা কি এটা আমরা জানি না। পেস্টের বাংলা হচ্ছে কাই। পেস্টকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় কাই। কাই, কাই। একটা কেমন জানি লাগতেছে নামটা, না? নিগ্রো নিগ্রো নাম লাগতেছে, নিগ্রোদের মতো নামটা লাগতেছে, কাই বা পেস্ট। ঠিক আছে, যাই হোক, যাই হোক, আমরা এই যে চারটা জিনিস আছে, জিঙ্ক ক্লোরাইড, অ্যামোনিয়াম ম্যাগনেস ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পাতিত পানি, এটা মিশ্রিত করে একটা কাই বা পেস্ট তৈরি করা হয়। এখন কথা হচ্ছে, প্রথমে 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 একটা জিঙ্কের পাত্র নেওয়া হয়। কিসের পাত্র ভাইয়া? জিঙ্কের পাত্র নেওয়া হয়। এর বাহিরে থাকে একটা জ্যাকেট, এর নাম হচ্ছে ধর বাহিরের জ্যাকেট। তুমি এটা বই থেকে সুন্দর করে দেখে দেখে আঁকবা, প্রত্যেকটা জিনিসের নাম পড়বা। এই যে বাহিরের লেয়ার, বাহিরের জ্যাকেট থাকে এইখানে। এই পাত্রটা হচ্ছে জিঙ্কের পাত্র। এটা কিসের পাত্র? জিঙ্ক পাত্র। আমি লিখে দিলাম, এটা কিসের পাত্র? জিঙ্ক পাত্র। জিঙ্ক মানে হচ্ছে দস্তা। জিঙ্কের বাংলা কি? জিঙ্কের বাংলা হচ্ছে দস্তা। দস্তার একটি পাত্র নিবা, তুমি একটা দস্তার পাত্র নিবা এবং এখানে একটা প্রবেশ করাবা কার্বন দণ্ড। কি দণ্ড? কার্বন দণ্ড। আমি একটু লম্বা করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু এখানে স্পর্শ করবে না, এটা পাত্রের গায়ে স্পর্শ করবে না, এই পর্যন্ত থাকবে। এটার নাম হচ্ছে কার্বন দণ্ড। এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্বন দণ্ড। কার্বন দণ্ড। এটা হচ্ছে জিঙ্কের পাত্র। আর এর মাঝখানে, মাঝখানে অ্যানোড হিসেবে আমরা যুক্ত করব একটা কার্বন দণ্ড। কি যুক্ত করব? আমরা যুক্ত করব কার্বন দণ্ড। এটা একটা ইলেকট্রোড। আমরা কি যুক্ত করবো? একটা ইলেকট্রোড যুক্ত করবো একটা কার্বন দণ্ড। ঠিক আছে, এই কার্বন দণ্ড এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে। কিসের কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। ক্যাথোড।
আর জিঙ্কের যে এই যে পাত্র, জিঙ্কের পাত্র, এই জিঙ্কের পাত্রটি আমাদের এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। এই জায়গাটা, এই জায়গাটা আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে। যেহেতু গ্যালভানিক কোষ, তো গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং ক্যাথোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, তাই না? এটা পড়েছিলাম না? একটু চেক করি আমরা আবারও। গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ঠিক আছে, আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাহলে আমাদের পার্থক্যে আমরা ভুল করে গেছি, ঠিক আছে। তাহলে ওভারঅল সবকিছু ঠিক আছে। অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং অ্যানোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এবং ক্যাথোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে। এখন আমরা এইখানে দেখব যে এখানে কোন টাইপ অফ বিক্রিয়া শুরু হয়। তো এই যে আমরা পাত্রটা নিলাম, জিঙ্ক এবং দস্তার পাত্র, এই পাত্রের মধ্যে আমরা এই পেস্ট যে তৈরি করলাম, পেস্টটা ঢুকাই দেবো। আমরা সুন্দর করে এই দস্তার পাত্রের মধ্যে আমরা এই পেস্টটা ঢুকাইয়া পাত্রের উপর সিল করে দেবো বাহির থেকে। বাইরে এটা হচ্ছে বাহিরের জ্যাকেট, এটা হচ্ছে বাহিরের জ্যাকেট, বাইরের জ্যাকেট। ওখানে তোমাদের বইতে অনেকগুলো লেয়ারের নাম আছে, এগুলো তুমি দিয়ে দিও, না দিলে অসুবিধা নেই, এতটুকু লিখতে পারলে তাতেও হবে। এটা হচ্ছে একটা কার্বন দণ্ড। কার্বন দণ্ডকে আমি একটু সবুজ কালার বলে দিই, করে দিই, সবুজ কালার করে দিই। এটা হচ্ছে একটা কার্বন দণ্ড, বা এটা কি? এটা হচ্ছে কার্বন দণ্ড, এই ঝিলকি ঝিলকি কার্বন দণ্ড। সো এখানে বিক্রিয়াটা কেমন হবে? প্রথমে শিখবো অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া, এখানে অ্যানোডে বিক্রিয়া কেমন হবে? অ্যানোডে আগে একটু খেয়াল করি, আলোগুলো একটু ভাঙাই, আয়োনগুলো একটু ভাঙাই আমরা, এখানে একটু ভাঙাই। এই যে আমাদের জিঙ্ক ক্লোরাইড, কি ক্লোরাইড ভাইয়া? জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড ধর্মে দুইটা আয়ন দান করবে, একটা দান করবে জিঙ্ক 2+, আর দান করবে ক্লোরিন মাইনাস আয়ন দান করবে, ঠিক আছে। সো এইখানে কাহিনীটা হবে কি? এইখানে এই যে জিঙ্কের যে পাত্র, পাত্র জিঙ্ক, এই জিঙ্ক পাত্র তার গায়ে একটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে যাবে। কোথায় যাবে? দ্রবণে চলে যাবে। জিনিসটা আবার একটু খেয়াল করো ভাইয়া, আমি আবার একটু সামারাই করি। এই যে জিঙ্ক, জিঙ্কের যে পাত্র, এই পাত্র কি করবে? দ্রবণে, এই দ্রবণের মধ্যে দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন, সরি, জিঙ্ক, জিঙ্ক পাত্র তার এই পাত্রের গায়ে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে সে দ্রবণে চলে যাবে। ওই যে কাইবার পেস্ট আছে, পেস্টের মধ্যে চলে যাবে, ঠিক আছে। এই ইলেকট্রনটা ঘুরে যাবে কোথায়? যাবে ক্যাথোডে, এই কার্বন দণ্ডে যাবে। কোথায় যাবে? যাবে কার্বন দণ্ডে। এখন কার্বন দণ্ডে একটা বিক্রিয়া হবে, সেই বিক্রিয়াটা হবে ক্যাথোড বিক্রিয়া। যেহেতু কার্বন দণ্ড হচ্ছে আমাদের ক্যাথোড, তার মানে এখানে ক্যাথোডে একটা অর্ধ বিক্রিয়া হবে, বিজন অর্ধ বিক্রিয়াটা হবে। সেই অর্ধ বিক্রিয়াটা কেমন হবে? জাল অর্ধ বিক্রিয়াটা কি হবে? খেয়াল করো, এখানে আমরা নিয়েছিলাম জিঙ্ক ক্লোরাইড। কি নিয়েছিলাম আমরা? আমরা নিয়েছিলাম জিঙ্ক ক্লোরাইড, নিয়েছিলাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, নিয়েছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নিয়েছিলাম পতিত পানি। তো এই যে NH4Cl, খেয়াল করো, NH4Cl, এইটা আয়নটা ভাঙাবে, NH4+ আয়ন, এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন দান করবে। তো এই যে NH4+ আয়ন, এই NH4+ আয়ন ক্যাথোডে চলে আসে, ক্যাথোডে আসে কিন্তু এর সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যুক্ত হবে। কি যুক্ত হবে? যুক্ত হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর জিঙ্কের ত্যাগকৃত যে দুইটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করিয়া উৎপন্ন করবে অ্যামোনিয়া, NH3, আর উৎপন্ন করবে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, অর্থাৎ Mn2O3। এটার নাম কি? লিখতেছি, দাঁড়াও। আর উৎপন্ন করবে পানি। আবার একটু সামারাই করি, দেখো ক্যাথোডে এইখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ছিল, এটা একটু মুখস্থ করবে ভাইয়া, কিছু আর কোনো কাহিনী নেই, মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নেই। এই NH4Cl, এই যে NH4Cl, এটা ভাঙবে, ভাঙে উৎপন্ন করবে NH4+ আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন উৎপন্ন করবে। এই যে NH4+ আয়ন, এই NH4+ আয়ন ক্যাথোডে যাবে। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে যুক্ত হবে, সাথে যুক্ত হবে এই যে জিঙ্কের ত্যাগকৃত দুটি ইলেকট্রন, এই ইলেকট্রন দুটো যুক্ত হবে, যুক্ত হওয়ার পর উৎপন্ন করবে অ্যামোনিয়া, উৎপন্ন করবে
আর উৎপন্ন করবে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। কি উৎপন্ন করবে? ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড। আর উৎপন্ন করবে পানি। এই সকলের নামগুলো ভাই এগুলো তোমরা নিজেরাও পারো। ডাই মানে হচ্ছে দুই, ডাই মানে কি? দুই। ম্যাঙ্গানিজ আছে আমাদের দুইটা, তার মানে ডাই ম্যাঙ্গানিজ। অক্সিজেন আছে তিনটা, তিনটা মানে ট্রাই, ট্রাই অক্সাইড, তিনটা অক্সাইড আছে, তিনটা অক্সাইড। সো ডাই ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড, এগুলো দিয়ে দিই, ঠিক আছে? জাস্ট আমরা বুঝে বুঝে পড়লেই ইজি। সো এই হচ্ছে আমাদের ড্রাই সেল, ঠিক আছে? ড্রাই সেলটা আমরা ভালো করে পড়বো। এই ড্রাই সেলটা থেকে দুই সময় আমাদের সিকিউ টাইপে চলে আসে, এমসিকিউ টাইপের দুই সময় বিক্রিয়া টিক্রিয়া আসে, এটা পড়বো। এখন যদি তোমাকে বলে সামগ্রিক কোষ বিক্রিয়া দেখাও, সামগ্রিক কোষ বিক্রিয়া তুমি শো করো, তখন তুমি কি করবা? তখন তুমি করবা, দেখো, সামগ্রিক কোষ বিক্রিয়া, সামগ্রিক কোষ বিক্রিয়া। সামগ্রিক কোষ বিক্রিয়া কি হবে? এই পাশের যে জিঙ্ক আছে, জাস্ট তুমি কোষ বিক্রিয়া কিভাবে লেখে, তুমি বাম পাশে ডান পাশ লিখে দেবা, হয়ে গেছে। এই জিঙ্ক, তারপর লিখবা NH4 প্লাস, এইখানে আর কি NH4 প্লাস, তারপর তুমি লিখবা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু জিঙ্ক 2 প্লাস প্লাস NH3। বাহিরের নিচ থেকে লিখি, আর তুমি লিখবা প্লাস প্লাস ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস পানি। কোষ বিক্রিয়া, ঠিক আছে? তো কোষ বিক্রিয়া নিয়ে তোমার কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তুমি অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়া, এই জাস্ট এই দুইটা বিক্রিয়া তুমি একটু মনে রাখো। যদি তুমি এই বিক্রিয়া দুটো একটু মনে রাখতে পারো, এই বিক্রিয়া যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এগুলো হচ্ছে ওয়াটার 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 পানি পানি জিনিসপত্র, ঠিক আছে? এই দুইটা, এই অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া যদি তুমি মনে রাখো, তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি। সো ভাইয়া, আমরা ড্রাই সেল সম্পর্কে যতটুকু জানা উচিত, যতটুকু আমাদের লাগবে এক্সামে লাগবে বা এর বাহিরে আমাদের যতটুকু কনসেপ্ট জানা প্রয়োজন ততটুকু আমি শিখিয়েছি। এতটুকু তুমি জানো এনাফ, কিন্তু এখান থেকে তুমি কোনো কিছু বাদ দিও না। যতটুকু পড়িয়েছি এর ভিতর থেকে তুমি কোনো কিছু বাদ দিও না, তাহলেই ইজি তোমার জন্য। সো আমরা একেবারে আমাদের যে 4 নম্বর টপিক দেখে পরে এসে সেই 4 নম্বর টপিকটা আমরা শেষ করলাম। এরপরে 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 আমরা শিখবো আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এই নিউক্লিয়ার বিক্রিয়া দুইটা বিক্রিয়া আছে এখানে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়া। সো আমাদের অনেকের এই ক্ষেত্রে ভয় লাগে, এবং আমরা এই অধ্যায় শেষের এই টপিকটা ছোট দেখে আমরা এই টপিকটা অনেকে আছে স্কিপ করে দেয়। ধরো তোমাদের বয়সে আমরা যখন ছিলাম তখন আমরা এই কাজগুলো করতাম, এটা স্কিপ করে দিতাম। কেন? কারণ এই যে দুইটা বিক্রিয়া আছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, আমাদের কাছে মনে হয় এই বিক্রিয়া একটু কঠিন, একটু ভিলকি দিলকি বিক্রিয়া দুটা। সো এই কারণে চিন্তা করলাম যে এতটুকু স্কিপ করে গেলে আসলে কিছুই হবে না, আমরা স্কিপ করে দিতেই পারি। কিন্তু আমরা এইটা জানতাম না যে এইখানেও ট্রিক্স আছে, যেই ট্রিক্সটা জানা থাকলে বিক্রিয়াটা মুখস্থ না করেই, একেবারে মুখস্থ নাই, তারপর আমরা বিক্রিয়াটা করতে পারি। তো কথা হচ্ছে ভাই একটাই, তোমাদের এসএসসি লেভেলে তোমাদের যেখানে কঠিন আছে, যেইখানে তোমাদের মনে হবে কঠিন, সেইখানে জীবন ভাইয়ার ট্রিক্স আছে আছে আছে। তো নিউক্লিয়ার বিক্রিয়া অনেকে মনে করে এটা কঠিন, যারা আমার কাছে অফলাইনে পড়ে, অফলাইনে যেসব স্টুডেন্টরা আছে ওরাও বলে, কালকে একটা মেয়ে বললো যে ভাই এখন নিউক্লিয়ার বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো আসলে মনে রাখা যায় না। মানে ইয়ার দায়, ও আমার নিউ স্টুডেন্ট, 2 মাস মতো পড়িয়েছি। সো ও বললো যে ভাইয়া এটা আবার মনে রাখতে পারি না। সো বললাম তোমার যেখানে সমস্যা আছে সেখানে জীবন ভাইয়ের ট্রিক্স আছে, শিখে দিচ্ছি ট্রিক্সটা। নিউক্লিয়ার বিক্রিয়া হয় দুই প্রকার। কত প্রকার হয়? দুই প্রকার হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা হচ্ছে ফিউশন। একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। ঠিক আছে, ক্লিয়ার? আমরা মনে রাখতে হবে এই বিক্রিয়া দুটোর মধ্যে পার্থক্যটা, জিনিসটা কি, পার্থক্য কি আছে এই দুইটা বিক্রিয়ার মধ্যে, পার্থক্যটা কি আছে, পার্থক্যটা সেটাকে বুঝতে হবে আমাদের। খেয়াল করো ভাইয়া, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এই ফিশন বিক্রিয়ায় আমরা একটা নিউট্রন 1/0, একটা নিউট্রন, এটা হচ্ছে n, ঠিক আছে,
একটা নিউট্রন দ্বারা আঘাত করি একটা ভারী মৌল, ধরেন একটা ইউরেনিয়াম, কত মান কত এটা লিখবো না আমি, ঠিক আছে, কারণ মনে রাখতে হবে ট্রিক্সের মাধ্যমে, আমি তোমার শিখাবো, মুখস্থ করাবো না ধরে। সো একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আঘাত করবে, আঘাত করার ফলে এখান থেকে দুইটা জিনিস উৎপন্ন হবে, একটা উৎপন্ন হবে বেরিয়াম আর একটা উৎপন্ন হবে ক্রোমিয়াম, দুইটা ভারী ধাতু উৎপন্ন হবে, তেজস্ক্রিয় ধাতু উৎপন্ন হবে, এবং এখান থেকে নিউট্রন উৎপন্ন হবে, তিনটা নিউট্রন উৎপন্ন হবে। কি উৎপন্ন? তিনটা নিউট্রন উৎপন্ন হবে। সো এখানে কাজটা কি হয়, একটা ভারী মৌলের নিউট্রন, একটা নিউট্রন একটা ভারী মৌলকে আঘাত করে ছোট ছোট টুকরোয় পরিণত করে। কি করে? একটা নিউট্রন একটা ভারী মৌলকে হিট করে, হিট করার পরে ওই ভারী মৌলটা ভেঙে যায়। মনে করো তুমি একটা হাতুড়ি, হাতুড়ি হচ্ছে এই নিউট্রন, এই হাতুড়ি দিয়ে একটা পাথরকে আঘাত করলা বা একটা বরফ খণ্ডকে আঘাত করলা, বরফ খণ্ডটা অনেকগুলো টুকরায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সো কাহিনী এখানে হয়। তো এখন কথা হচ্ছে তুমি যে এখানে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করবা, এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় ভাইয়া? প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি দিয়েই মানে বোমা তৈরি করা হয় বা পারমাণবিক চুল্লি তৈরি করা হয়, ঠিক আছে। এটার ভালো দিক আছে। দেখো ভাইয়া, এই মহাবিশ্বের যে কোনো জিনিসের মধ্যে একটা ভালো একটা সাইড আছে, একটা খারাপ একটা সাইড আছে, একটা ভালো সাইড আছে, ইফেক্টিভ সাইড আছে। তাহলে আমরা আমরা কি করি? আমাদের মানুষের কাজ কি? আমাদের মানুষের ভিতরে অনেকেই আছে খারাপ, অনেক ভালোও আছে। সো আমরা যারা বদ মানুষজন আছি, আমাদের কাজই হচ্ছে খারাপ কিছু করা। সো এই যে একটা ভালো একটা জিনিস, ভালো একটা মৌল, এই মৌলটাকে আমরা খারাপ ভাবে ইউজ করি। যেমন জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে বিস্ফোরণ করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এই যে বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা, এই ধ্বংসলীলা এখনো সেখানে প্রভাব ফেলে। একবার চিন্তা করো যে 18 শতকের 17 শতকে যখন বিশ্বযুদ্ধ হয়, সেই বিশ্বযুদ্ধের প্রভাবে এখনো সেখানে বিকলাঙ্গ প্রজাতি জন্ম নেয়। মানে এই যে ভারী ধাতুগুলা, এই ভারী ধাতুগুলা ওখানে পড়ছে, ওইখানে ভূমিতে রয়ে গেছে, ওই ভূমিতে যত শস্য উৎপন্ন হবে, ওই শস্যের মধ্যে ভারী ধাতুগুলো প্রবেশ করবে, এই শস্য রান্না করে খাবে, এই ভারী ধাতুগুলো সব পেটের মধ্যে জমা হবে, এবং যারা মেয়েরা আছে, মেয়েদের গর্ভথলিতে গিয়ে এগুলো জমা হয়, গর্ভে গিয়ে যাইয়া এই পাথরগুলো সব জমা হয়, এই ভারী যে মৌলগুলো আছে, এই মৌলগুলো ওইখানে গিয়ে জমা হয়, এবং পরবর্তীতে যে বাচ্চা জন্ম নেয়, সে বাচ্চার মধ্যেও এই ভারী ধাতুগুলো মিশে যায়। কজ একটাই, বিকলাঙ্গ প্রজাতি জন্ম নিচ্ছে, এবং এই ধাতু নিঃশেষ হয়ে যাচ্ছে না, বরং এই ধাতুর ছোট 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 কণা সকলের মধ্যে এখনো বিস্তার লাভ করতেছে। এটা এমন একটা খারাপ জিনিস, যেটা রান্না করলেও চলে যায় না, এবং এক প্রজন্ম না, বহু প্রজন্মে আস্তে 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 একটু একটু করে করে ছড়িয়ে যায়। সো আমরা খারাপ দিকে না যাই, আমরা সবকিছু নিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করবো। সো একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আঘাত করে একটা বেরিলিয়াম একটা ভারী ধাতু, একটা ক্রোমিয়াম ধাতু, এটা একটা ভারী ধাতু, বড় তেজস্ক্রিয় ধাতু উৎপন্ন করে, পাশাপাশি নিউট্রন উৎপন্ন করে। এই নিউট্রন কি করে? এই নিউট্রন আবার ক্রোমিয়ামকে আঘাত করে, এই নিউট্রন আবার বেরিলিয়ামকে আঘাত করে, ক্রোমিয়ামকে আঘাত করে, আঘাত করার ফলে সেখানে আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ইউরেনিয়াম উৎপন্ন হয়, আবার সেই ইউরেনিয়ামকে আবার আঘাত করে, আবার উৎপন্ন হয়, এটাকে আবার আঘাত করে, আবার উৎপন্ন হয়, সেখানে আবার আঘাত করবে, আবার হিট করবে, আবার উৎপন্ন হবে। এইভাবেই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। এর মতো হচ্ছে ভাইয়া, এইটা যে আঘাত করে, একবার আঘাত করে যতটুকু করা হয়েছে, এর পরে কি আঘাত করবে? কথা হচ্ছে না ভাইয়া, এদের যে গতিশক্তি, এদের যে শক্তি আছে, অভ্যন্তরীণ যে শক্তি আছে, এই শক্তি কিছুটা যখন কমে আসে, তখন এরা আবার হিট করে, ঠিক আছে। কিছু মানুষজন আছে না, যে কিছু আছে না, ধরো ছোটবেলার কথা বলি, ধরো আমরা যখন শৈশবে ছিলাম, তখন কিছু ছিল বদের হাড্ডি, ফাজিল, ফুটবল খেলতে আসতো মাঠে, খেলা তো পারতোই না, কতক্ষণ ধুমতে কতক্ষণ চড়াইতো, ঠিক আছে, বল বল না পা দেখা কোনো ওইসব কিছু দেখতো না, মারতো তো মারতো, যেমনি মারতো, মারামারি শুরু করে দিত, বল রেখে ধরো একজনের পাওয়া দাওয়া শেষ করে দিচ্ছে। তো এরা কি হয়, এরা দেখা গেছে বছরের মধ্যে অনেক মাস অসুস্থ থাকে, ধরো 1 মাস অসুস্থ ছিল, 2 মাস অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, আবার মাঠে আইছে, আবার কাম করছে, আবার হয়ে গেছে। তোমরা রাখবা সেরকম এই বদের হাড্ডি হচ্ছে, এটাই তো বদের হাড্ডি, দুষ্টের হাড্ডি, শয়তানের হাড্ডি, ঠিক আছে। যে ওরা একবার আঘাত করিয়া এত ধ্বংসলীলা চালাইলো, এবার কি ওরা থাকবে থাকবে? তো হচ্ছে না ভাইয়া, এরা একটু কষ্ট ক্লান্তি হয়ে গেছে ওদেরকে, ওরা একটু বিশ্রাম নেবে। যখন ওদের শক্তি কিছুটা কমে আসবে, তখন ওদের মধ্যে তেজস্ক্রিয় মনোভাব আবার জেগে উঠবে, শয়তানি মনোভাব ওদের মধ্যে আবার জেগে উঠবে, এবং ওরা কি করবে? ওরা আবার দিয়ে হিট করবে, আবার হিট করার পরে ওরা আবার ভেঙে ভেঙে যাবে, আবার একটু যখন শক্তি কমে আসবে, তখন ওরা আবার হিট করবে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো একটু পরে পড়বো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া পড়াবো, ঠিক আছে। তো নিউক্লিয়ার চেইন বিক্রিয়া হচ্ছে এইটাই, নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। তখন দেখবে ইজি হয়ে গেছে, এতক্ষণ কথা বলা যা বলছি বলছি। এখন ফিউশন বিক্রিয়া কি হয় ভাইয়া? ফিউশন বিক্রিয়া কি হয়? ফিউশন বিক্রিয়া হয় কি জানো?
অনেক ছোট ছোট মৌল, অনেক ছোট ছোট মৌল, লাইক হাইড্রোজেন এক এক এক, অর্থাৎ প্রোটিয়াম, হাইড্রোজেন দুই এক, ডিউটেরিয়াম, এই দুইটা মিললা, এই দুজনে মিলে মিলে মিশে হাতে হাত ধরিয়া, ঠিক আছে, যেটা আমরা সবসময় চাই হাতে হাত ধরতে, ওরা মিলেমিশে হাত ধরে বন্ডিং তৈরি করে, ওরা মিলেমিশে হাত ধরে বন্ডিং তৈরি করে, ওরা অন্য কিছু উৎপন্ন করে। যেমন কি উৎপন্ন করতে পারে ওরা? ওরা উৎপন্ন করবে 4 হিলিয়াম, 4 হিলিয়াম 2, ওরা উৎপন্ন করবে হিলিয়াম 4 2। মনে একটা শিখাই দেবো, কোন জায়গায় 4 হবে, কোন জায়গায় 2 হবে, কোন জায়গায় 1 হবে, কোন জায়গায় যা কিছু হবে সব শিখাই দেবো। জাস্ট মনে রাখো যে দুইটা একই মৌলের জিনিস, দুইটা একই মৌল, তারা একসাথে একই মৌলের আইসোটপ, আইসোটপ, দুইটা আইসোটপ যুক্ত হয়ে একটা ভারী আইসোটপ তৈরি করে বা একটা ভারী মৌল তৈরি করে। এখানে এটা কিছু জানা দরকার নেই, তুমি সহজ ভাষায় বুঝো। এখানে তুমি একটা জিনিস হিট করে অনেকগুলো বানাই ফেলাছো, আর এখানে কি হবে, এখানে অনেকগুলো ছোট ছোট জিনিস যুক্ত হয়ে একটা বড় জিনিস তৈরি করবে। সো এখানেও ভাই ওভারঅল একই কথা, এখানে প্রচুর করে শক্তি উৎপন্ন হবে। এইখানে তোমার কি হয়, এইখানে এই কাজ করার পরে অনেক পরিমাণে শক্তিকে আমরা প্রকাশ করি ই দ্বারা, প্রকাশ করি ই ম্যাক্স উৎপন্ন হবে, মানে ই ম্যাক্স প্রচুর পরিমাণে শক্তি, মানে ই এর মান সর্বোচ্চ উৎপন্ন করবে, এখানে উৎপন্ন করবে আমাদের ই ম্যাক্স। সো আমাদের এখানে কাজ কি? ধরো আমরা যে কোনো জিনিসই করি না কেন, আমাদের একটা কাজ থাকে না? আমি এই কাজটা কেন করি? আমরা এইখানে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং আমরা যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া তৈরি করতেছি, এখানে আমাদের নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বিক্রিয়ার মূল আমাদের কাজ হচ্ছে একটাই ভাইয়া, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা। আমাদের শক্তি উৎপন্ন করার জন্যই আমরা এত কিছু করতেছি। আমাদের লাগবে শক্তি। কি লাগবে আমাদের? আমাদের লাগবে শক্তি। আমরা শক্তি উৎপাদন করার জন্যই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কতক্ষণ করেছি, এখন আমরা আবার নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া করতেছি। এখন কথা হচ্ছে যেখানে যেটা লাগবে, এই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এটা তৈরি হয় কিসের জন্য জানো? হাইড্রোজেন বোমা তৈরি ব্যবহার করা হয়, হাইড্রোজেন বোমা। এটা মনে রাখবে, এটা বইতে নোট করে রাখবে, ঠিক আছে? বইতে এটা বেবি নাই। হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। কি তৈরি করা হয়? তৈরি করা হয় হাইড্রোজেন বোমা। এটা মনে রাখবা। হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। মনে একটা ট্রিক্স আছে, অনেক ট্রিক্স আছে ভাইয়া। এখানে যেহেতু হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করা হয়, সেজন্য হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। এটার নাম হচ্ছে হাইড্রোজেন বোমা। ক্লিয়ার? এখন আমরা একটা করে শিখবো যে নিউক্লিয়ার ফিউশন কি, নিউক্লিয়ার ফিউশন কি, এটা আমরা বুঝলাম। এখন আমরা ফিউশনটাকে একটু শিখি, তারপর ফিউশন একটু শিখি। তো ফিউশনে আমরা সবকিছু শিখে গেলাম। এখন আমাদের ফিউশনে লাগবে বিক্রিয়া। ফিউশনে লাগবে কি? ফিউশনে লাগবে বিক্রিয়াটা লিখতে আমাদের। মনে রাখবা নিউট্রন, নিউট্রন তো ভাই তুমি জানো, এটা হচ্ছে 1/0 হয়, 1/0, 1/0 নিউট্রন। সাথে তুমি এইটা মুখস্থ রাখবা যে 235 ডিভাইড বাই 92 ইউরেনিয়াম। মুখস্থ কেমনে করবা জানো? যে 1/0 নিউট্রন আর 235/92 ইউরেনিয়াম যখন এরা যখন বিক্রিয়া করে, উৎপন্ন করে কি জানো? উৎপন্ন করে বেরিয়াম, আর উৎপন্ন করে ক্রোমিয়াম, বেরিলিয়াম আর ক্রোমিয়াম। ঠিক আছে? তুমি মনে করো 36 ক্রোমিয়াম, আর 36 হচ্ছে সবার নিচে। 36 কলমে আমার কেমন কেমন করতেছে। যাই হোক, আর উৎপন্ন করবে, এই পেশে একটু মুছে দিয়ে দাঁড়াও, মানে জায়গা শর্ট। ক্রোমিয়াম উৎপন্ন করবে 30 নিউট্রন প্লাস ই ম্যাক্স। তো এতটুকু মনে রাখতে হবে ভাইয়া, এতটুকু তোমার মনে রাখতে হবে, তারপরে বাকিটা আমি তোমাকে শিখে দিচ্ছি। তুমি এতটুকু মনে রাখো, বাকিটা ভাইয়া শিখে দিচ্ছি। কি মনে রাখবা? কি 1/0 নিউট্রন, 1/0 একটা নিউট্রন, মানে একটা নিউট্রন 235/92 ইউরেনিয়াম হিট করবে, দুটো মিলে হিট করবে, হিট করার পরে উৎপন্ন করবে বেরিয়াম 36 ক্রোমিয়াম। 36 নিচে, 36 কোথায়? নিচে। 36 ক্রোমিয়াম, এই 36 হবে নিচে, নিচে নিচে 36, উপরে ক্রোমিয়াম। আর তিনটে নিউট্রন উৎপন্ন করবে, নিউট্রন, তিনটা নিউট্রন উৎপন্ন করবে, তিনটা নিউট্রন, 3 1/0 এই নিউট্রন উৎপন্ন করবে, এবং উৎপন্ন করবে ইম্যাক্স। এটা তো আর লেখা লাগে না, ধরো লেখবা অবশ্যই মাস্ট বি লেখা লাগবে, কিন্তু কথার কথা আর কি, ইম্যাক্স তো ধরো নিচে বোঝা যায় যে আমরা ফিউশন বিক্রিয়া করবো, আর ফিউশন বিক্রিয়া করবো যেখানেই যা করি না কেন, আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হবে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, তাই না? সো ইম্যাক্স উৎপন্ন করবে। তুমি মনে রাখবে এতটুকু যে 1/0 নিউট্রন, 235/92 ইউরেনিয়াম, বেরিয়াম, ক্রোমিয়াম এবং তিনটা নিউট্রন উৎপন্ন করবে, এবং ইম্যাক্স। ঠিক আছে? আচ্ছা তুমি এটা একটু দেখো, 1 মিনিট পানি কি আসছে।
ওকে ভাইয়া। সো এতটুকু তো বুঝছো যে একটা নিউট্রন এবং 235/92 ইউরেনিয়াম একটা বেরিয়াম উৎপন্ন করে, একটা ক্রোমিয়াম উৎপন্ন করবে, তিনটা নিউট্রন উৎপন্ন করবে। এখন কি মনে রাখবো, খেয়াল করো উপরে, একটু খেয়াল করো উপরে, আগে হিসাব কর উপরে। উপরে এখানে আছে কত, দেখো তো এই পাশে আছে কত, যেহেতু বিক্রিয়া, একটা বিক্রিয়া ইকুয়াল চিহ্ন আছে, তার মানে এখানে যদি হয় 3 ইকুয়াল, এখানে হবে 3, নাকি তুমি এরকম লিখতে পারবে 3 = 5 লিখতে পারবা তুমি? পারবা। কেমনে পারবা? ভুল করলে পারবা। তুমি যদি ভুল করো, যে যদি ভুল করো 3 = 5, তুমি ভুল করে লিখতে পারবা। তুমি যদি ভুল না করো তাহলে তো 3 = 3, এটা তো আমরা জানি। আমরা যখন কোনো কিছু যখন করি, সাপোজ আমরা যখন ম্যাথ করি, আমরা এই পাশে যখন বড় করি তখন ডান পাশে বড় করি, তাই না? কারণ কি, ইকুয়াল আছে, মাঝখানে ইকুয়ালেন্স আছে, মাঝখানে ইকুয়ালেন্স আছে, মানে দুই পাশে সমান করা লাগবে। সো এই জিনিসটা মাথা থাকলে আমরা এটা শিখতে পারবো ইজিলি। এখানে আছে কত, উপরে কত আছে, এখানে উপরে আছে 236, 235 আর এক 200, 235 আর এক, এপাশে আছে আমাদের 236 উপরে, একদম উপরে ভাইয়া। আর এপাশে উপরে কত আছে দেখো তো, উপরে এখানে আছে কত আছে। আচ্ছা, তার আগে তুমি খেয়াল রাখো, এই ইউরেনিয়ামের 292, এই 92 কি করবে জানো? এই শয়তানের হাড্ডি, এই 92 যাই ক্রোমিয়াম মাথায় উঠে দেবে, এই 92 যাইয়ে উঠে দেবে ক্রোমিয়ামের মাথা, এখানে উঠে দেবে। এই এটা মনে রাখতে হবে, এটা ট্রিক্স। এই 92 যাই উঠে দেবে দুই ক্রোমিয়ামের মাথায়, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি, কিন্তু আমি মুছে দিচ্ছি, এই ক্রোমিয়াম মাথায় উঠে দেবে, এখানে উঠে দেবে 92, ঠিক আছে? এখন তুমি হিসাব করো ওদের উপরে কত আছে, 92 আছে, আর 3 অক্ষে 3, এখানে 3, তাহলে এই পাশে আছে আমাদের 92 যোগ 3, মানে 95 আছে। আছে কত আমাদের, আছে 95। এই পাশে আছে কত, 236, তার মানে এটার উপরে কত লাগবে? জিনিসটা বুঝো, ম্যাথ করতেছি আমরা, ম্যাথ ম্যাথ যোগ বিয়োগ, যোগ বিয়োগ কিন্তু ক্লাস শিশুর বাচ্চারাও পারে, তোমরাও পারবা। খেয়াল করো, এখানে উপরে আমাদের মোট আছে 95, এই পাশের উপরে আছে মোট 236, এখানে আছে 95, বানানো লাগবে কত, বানানো লাগবে 236। তাহলে এইখানে যদি 236 বানাতে হয়, বানাইতে হয়, এইখানে 236 বানাইতে হয়, তাহলে আর কত যোগ করা লাগবে? তাইলে সোজা কথা, 236 দিয়ে তুমি 95 বিয়োগ দাও, মানে দেখো, 5 আছে, 6 আছে 1, 9 আছে 3 আছে কত হবে, 9, 10, 11, 12, 13, 4, হাতে আছে 1, 1 আছে 2 কত হবে, 141, কত হচ্ছে 141। তার মানে এখানে বেরিলিয়াম কত লাগবে, বেরিলিয়াম লাগবে আমাদের 141, ঠিক আছে? দেখো জিনিসটা পানি ফানি লাগে কিনা। এখানে লাগবে কত, এখানে লাগবে 141। আমি আবার একটু বলি, এখানে উপরে আছে মোট 236, এখানে উপরে আছে মোট 95, তাহলে এখানে লাগবে কত, কত হলে 236, কারণ ওদের লাগবে ইকুইভ্যালেন্স। এখন চেক করে দেখো, এখানেও আছে তোমার 236, এখানেও আছে তোমার 236, আর এ পাশে উপরে আছে মোট 236, তার মানে আমাদের ইকুইভ্যালেন্স, এই মাঝখানে যে ব্যালেন্স দেওয়া আছে, ব্যালেন্সটা সত্য, আর ব্যালেন্সটা সত্য হবে সবসময়। তার মানে আমরা বুঝে গেছি যে আমাদের উপরে লাগবে 236, এ পাশে 236, তার মানে এখানে লাগবে আমাদের 95, এখানে আমরা 141 যোগ করা লাগবে, আর এই পাশে আমাদের যোগ করা লাগবে কত, এখানে যোগ করা লাগবে না, দরকার নেই, যোগ করার দরকার নাই, উপাশে আমরা যোগ করছি, এত হয়ে গেছে। এখন নিচে হিসেব করবো ভাইয়া, নিচে, নিচে, নিচে এখানে আছে কত, নিচে আছে এখানে 92, কত আছে মোট, আছে 92, মানে 92 যোগ 0 ইকুয়াল টু 92 আছে। আর এ পাশে আমাদের কত আছে, এ পাশে আছে আমাদের 36 যোগ 0 ইকুয়াল টু 36, এই পাশে আমাদের বানানো লাগবে 92। সো তুমি 92 থেকে 36 বিয়োগ করে দাও, দেখো কত নামে, 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে আছে 1, 3 1 4, 5 6 7 8 9 5, কত লাগে আমাদের, লাগবে 56, কত লাগবে, লাগবে আমাদের 56। তার মানে বেরিলিয়ামের এখানে হবে আমাদের 56, 56। এখন তুমি হিসাব করে দেখো, এখন এখন তুমি ওভারঅল মোট কনসেপ্টটাকে তুমি হিসাব করে দেখো, এ পাশে আমাদের আছে মোট 92, এ পাশে আছে আমাদের মোট 92, তার মানে এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম এতক্ষণ, এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা আমাদের ফিনিশ, কমপ্লিট। এই বিক্রিয়াটা আমরা এতক্ষণ পরে কমপ্লিট করতে পেরেছি, আমরা বিক্রিয়াটাকে কমপ্লিট করতে পেরেছি। দেখো ভাই বুঝো কিনা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বিক্রিয়া, এই বিক্রিয়াটা এইভাবে আমরা কমপ্লিট করব। এখন আমরা শিখব, এখন আমরা শিখব নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা, একটু শিখবো, বিক্রিয়াটা শিখবো। কেন মনে রাখা লাগবে বিক্রিয়াটাই, ঠিক আছে? আর কিছু না। আমরা ফিউশন মুছে ফেলেছিলাম, ফিউশন, ঠিক আছে? ফিউশন, ফিউশনের বিক্রিয়াটা কেমন হবে, তুমি মনে রাখবা হাইড্রোজেন 1/0 মানে প্রোটিয়াম। এই হাইড্রোজেনের প্রথম আইসোটোপকে কি বলা হয়, প্রোটিয়াম। আমরা কিন্তু এগুলো অধ্যায় 2 তে আছে, অধ্যায় 2 না 3, কেমিস্ট্রি 2 3 অধ্যায় কিন্তু আছে, যে হাইড্রোজেনের প্রথম আইসোটোপকে বলা হয় হাইড্রোজেন 1 আইসোটোপ বলা হয় হাইড্রোজেন বা প্রোটিয়াম, দ্বিতীয় আইসোটোপকে বলা হয় হাইড্রোজেন 2 বা প্রোটিয়াম, এবং প্রোটিয়াম, ও সরি, হাইড্রোজেনের প্রথম আইসোটোপ,
হাইড্রোজেন 1 কে বলা হয় হাইড্রোজেন বা প্রোটিয়াম। হাইড্রোজেনের দ্বিতীয় আইসোটোপকে বলা হয় ডিউটেরিয়াম এবং হাইড্রোজেনের তৃতীয় আইসোটোপকে বলা হয় ট্রিটিয়াম। এরকম রাখবা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আবার বলি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। সো এখানে প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম বিক্রিয়া করবে, যেটা একত্রিত হবে, তারা হাতে হাত রাখবে, যেটা আমরা প্রতিনিয়ত চাই কারো হাত ধরতে, কিন্তু অনেকে স্বভাবপর হয়েছে, মানুষরা যাচ্ছে যেন অন্ধকারের দিকে যাচ্ছে, রসাতলে যাচ্ছে। সো এতটুকু বয়সে কারো হাত ধরার চিন্তা ভাবনা করিও না, ঠিক আছে? একেবারে লাইফ শেষ হয়ে যাবে। রাত জাগিয়ে অনেক ইনবক্সে নাইট ডিউটি করবা, আবার দিন শেষে তুমি কি মনে করতেছো এটাই কি বাস্তব? হম, কখনোই না, কোশ্চিন কালে করে সম্ভব না। খেয়াল করো ভাই, পড়াশোনায় আসি আমরা। হাইড্রোজেন 1 প্রোটিয়াম এবং হাইড্রোজেন 2 ডিউট্রিয়াম, এদের যুক্ত হবে, তারা মিলিত হবে, হাতে হাত ধরবে, ধরে উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে হিলিয়াম। কি উৎপন্ন করবে? হিলিয়াম উৎপন্ন করবে, এবং উৎপন্ন করবে এখানে এখানে উৎপন্ন করবে 1/0 নিউট্রন এবং ইম্যাক্স। এর মানে সর্বোচ্চ উৎপন্ন করবে ইম্যাক্স, সর্বোচ্চ উৎপন্ন করবে, মানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করবে। তো এটা তো মোটা খায় নেই, সহজ, 1 2 উৎপন্ন করবে। এখানে আছে কত? 1। এর কাছে কত মোট? এর জায়গায় মোট আছে কত? 3। এর মোট আছে কত? মোট আছে এখানে 2 এর 1 3। এর কাছে কত? 1। তো এর জায়গায় আর কত লাগে? এর জায়গায় আছে 1, এর জায়গায় কত হলে 3 হয়? এর জায়গায় 2 হলে ভাই 3 হয়, তাহলে এখানে কত লাগবে? আমাদের 2 লাগবে। কেন ভাই? অন্ধ মধ্যে বুঝে, ঠিক আছে? এখানে লাগবে কত? এখানে লাগবে আমাদের 2 লাগবে। এই আমি কি ভুল লিখছি? আমি কি ভুল লিখছি? হ্যাঁ ভুল লিখছি ভাইয়া, সরি, দুঃখিত, সরি সরি। এখানে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বিক্রিয়া করবে, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বিক্রিয়া করবে। এই এতটা ঠিক আছে ভাইয়া। এখানে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বিক্রিয়া করবে। আমি বলছিলাম প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম, ভুল হয়েছে ভাইয়া, ভুল হয়েছে। এখানে বিক্রিয়া করবে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বিক্রিয়া করবে। এখানে উৎপন্ন করছে 3 আর 2 5। আর এখানে উৎপন্ন, এখানে আছে কত? এখানে আছে আমাদের অলরেডি 1 আছে, আল্লাহ কত? আল্লাহ 4টা, তাহলে এখানে হয় 5টা, এখানে দিয়ে দাও 4টা। নিচে এখানে আছে কত? 0 0, এখানে আছে কত? 0 0, তাহলে এখানে কত হবে? এখানে দিতে হবে, এখানে তো 1, এখানে তো 1, এখানে কত? এখানে আছে 2, এখানে কত? 0, এখানে লাগে কত? এখানে 2টা লাগে। ভাইয়া একটু সংশোধন করে দিচ্ছি ভাইয়া, একটু আমাদের ভুল হয়েছিল, খেয়াল করো। হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 2 ডিউটেরিয়াম, প্রোটিয়াম না, ডিউটেরিয়াম, এবং ট্রিটিয়াম বিক্রিয়া করবে, বিক্রিয়া করিয়ে উৎপন্ন করবে হিলিয়াম। তো উপরে এখানে হিসাব করো, এখানে উপরে আছে 5, এখানে আছে কত? 1 ছিল, লাগে কত? 4টা লাগে। এখানে আছে 2টা, এখানে আছে 0টা, এখানে লাগে 2টা। ক্লিয়ার? আর উৎপন্ন করবে ইম্যাক্স। এটা হচ্ছে সবচেয়ে মেইন কনসেপ্ট, হচ্ছে এখানে যে ইম্যাক্স উৎপন্ন করবে, মানে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে ইম্যাক্স। কি উৎপন্ন করবে? ইম্যাক্স উৎপন্ন করবে। এই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এইবার আমরা একটা ব্যতিক্রমী আলোচনা করবো, যে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। এটা আলোচনা করার কোনো প্রয়োজন নাই, এত সময় আলোচনা করেছি, তারপর একটু বলে দেই। এখানে আমি যে ওই যে প্রশ্নে বলছিলাম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, ওখানে আমরা কি করি? একটা নিউট্রন একটা ইউরেনিয়াম 235 কে হিট করে, হিট করার পর বেরিলিয়াম এবং ক্রোমিয়াম উৎপন্ন করে। হ্যাঁ, এই যে বেরিলিয়াম এবং ক্রোমিয়াম উৎপন্ন করে, এই ক্রোমিয়ামকে আবার ওই নিউট্রন একটু, যখন শক্তি কমে আসবে, উত্তেজিত যখন একটু কমে আসবে, তখন ওরা আবার ওই নিউট্রন দিয়ে হিট করবে, আবার উৎপন্ন হবে। এটা হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। তো এই নিউক্লিয়ার চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়, নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু এই নিউক্লিয়ার চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করিয়ে পারমাণবিক চুল্লি তৈরি করা হয়। কি তৈরি করা হয়? পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লি কি ভাই? যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কি উৎপন্ন করা হয়? বিদ্যুৎ। যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, যেমন আছে আমাদের বাংলাদেশেও আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানেও একই কারবার করা হয়। নদীর তীরে নদীর পানি থাকে, সো এখানে রাসায়নিক বিক্রিয়া করে এখানে তাপ উৎপন্ন করা হয়। এই যে প্রচুর শক্তি ইম্যাক্স উৎপন্ন করে, প্রচুর শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? তো প্রচুর শক্তি উৎপন্ন হইতেই থাকে, চেইন বিক্রিয়া চালাই দেয়, চেইন বিক্রিয়া। তো একটু পর এই বিক্রিয়া হইতেই থাকে, ফলে প্রচুর শক্তি উৎপন্ন হইতেই থাকে। তো নদীর পানি বাষ্প হয়, এই বাষ্পর যে গতি, যে গতিতে বাষ্প হয়, এই বাষ্প ফলে টারবাইন ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। ক্লিয়ার ভাইয়া? এতটুকু বুঝছো? এই হচ্ছে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। তো এটা আমি আর দেখাইলাম না, জাস্ট আমি একটু লিখে দিই যে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়ার চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক চুল্লি তৈরি করা হয়। কি তৈরি করা হয়? পারমাণবিক চুল্লি তৈরি করা হয়। নিউক্লিয়ার চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক চুল্লি তৈরি করা হয়। এতটুকু জানো, তাহলে হয়ে গেছে। তাহলে ভাইয়া আমাদের ওভারঅল আমাদের 5 নম্বর টপিকে কমপ্লিট করা শেষ, ডান।
নিউক্লিয়ার বিক্রিয়া পড়া আমাদের শেষ। এইবারে আমাদের বলা যায় যে আমাদের সমস্ত যে অধ্যায়টা এতক্ষণ আমরা অ্যানালাইসিস করেছি পার্ট 1 এবং পার্ট 2 তে আমাদের অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এইবার আমরা এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শিখবো এবং গুরুত্বপূর্ণ কিছু সিকিউ শিখবো। কিছু এমসিকিউ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় আসার মতো কিছু এমসিকিউ যেগুলো বিগত সালে বোর্ডে এসেছে এবং সামনেও আসতে পারে। সো এইরকম কিছু এমসিকিউ আমি এখন সলভ করাবো। এরকম কিছু এমসিকিউ সলভ করার পরে আমি প্রয়োজনে কিছু এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করার জন্য ইউটিউব ভিডিওর ফার্স্ট কমেন্ট দিয়ে দেবো অনেক, আর সিকিউ কয়েকটা দেখাই দেবো, সিকিউ কয়েকটা টাইপ দেখাই দেবো। এতক্ষণ তো পড়িয়েছি ভাইয়া, এর মধ্যে থেকে সিকিউ আসবে তোমাদের, সো ভয়ের কোনো কারণ নাই। আমি যা তোমাদের ধরাই দেবো যে সিকিউ গুলো কোথা থেকে আসবে, কোন টপিকে আসবে, ঠিক আছে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আগেই বলেছি। সো এটা একটু দেখাই দিচ্ছি। এটা দেখানোর পরে আজকে আমাদের ক্লাসটা অলরেডি ডান, পার্ট 2 ডান। সো রসায়ন শক্তি এই লেকচারের মাধ্যমে আমরা শেষ করে দেবো, ঠিক আছে। সো এখন আমরা 6 নম্বর টপিকে যাব, এমসিকিউ টু পড়ি। আসো একটু এমসিকিউ আলোচনা করি। সো ভাইয়া তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমি বোর্ডে তুললাম। এখন এই এমসিকিউ গুলো একটু সলভ করবো। এখন ভাইয়া এভাবে আসলে হোয়াইট বোর্ডে আর কি এমসিকিউ ভাবে পড়ানো যায় না। ইলেকট্রিক বোর্ড হয় তাহলে এমসিকিউ ভাবে পড়ানো আসলে একটু ডিফিকাল্ট হয়, ইলেকট্রিক বোর্ড হলে একটু সুবিধাজনক হয়। তো সিকিউ এমসিকিউ ভাবে আর কি পড়ানো যায় না। যাই হোক, তো আমি কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে তুললাম। আর তুমি বা টেস্ট পেপার থেকে বা গুগল থেকে হোক, স্মার্ট সহায়, ই টেস্ট পেপার যেখান থেকে হোক, তুমি এমসিকিউ গুলো কভার করবা। যদি এমন হয় যে কোনো এমসিকিউ বুঝতেছো না বা কোনো এমসিকিউ বুঝতে অসুবিধা, তাহলে অবশ্যই ভাইয়ার ভিডিওর কমেন্টে লিখবা। ওখানে ইউটিউব ভিডিও হোক, ফেসবুক ভিডিও হোক, ওখানে আমার পেজ, তারপরে ইউটিউবে ওখানে আইডি দেওয়া থাকবে, তুমি ওখানে গিয়ে মেসেজ করবা, আমি ইনশাল্লাহ তো মেসেজে রিপ্লাই দেবো, ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় কোনোটা তাইলে। তো আমরা 1 নম্বর এমসিকিউ একটু দেখি। 1 নম্বর এমসিকিউ হচ্ছে বিদ্যুৎ পরিবাহী কত প্রকার, বলো। বিদ্যুৎ পরিবাহী কত প্রকার? আমরা ক্লাস পার্ট 1-এ আমরা যখন আলোচনা করছিলাম, আমরা এত কিছু আলোচনা করিনি যদিও, আমরা একেবারে তড়িৎ বিশ্লেষণ থেকে শুরু করছিলাম। তো ওখানে প্রথমে লেখা ছিল যে বিদ্যুৎ পরিবাহী কত প্রকার, ইলেকট্রনীয় পরিবাহী কত প্রকার। তো ওখানে যদি ঠিকমতো যদি পড়াশোনা করে আসো, তাহলে তুমি দেখতে পাবে ওখানে লেখা আছে বিদ্যুৎ পরিবাহী হচ্ছে 2 প্রকার। কত প্রকার ভাইয়া? 2 প্রকার। বিদ্যুৎ পরিবাহী 2 প্রকার। নেক্সট এমসিকিউ, ড্রাই সেলে জারক কোনটি? জারক কোনটি, খেয়াল করো। ড্রাই সেলে আমরা যখন অ্যানোডে বিক্রি করছিলাম, অ্যানোডে বিক্রি করে দেখিয়েছিলাম যে জিঙ্ক অ্যানোডে কি করে, অ্যানোডে জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হয়ে যায়। তো অ্যানোডে হয় কি? অ্যানোডে হয় জারণ। জারণ কার হয়? জারণ হয় বিজারকের, জারণ হয়। জারণ হয় কার? বিজারকের। আর আমরা ক্যাথোডে বিজারণে লিখছিলাম যে বিজারণ লিখছিলাম যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডে যে NH4+ আয়ন, এবং ওখানে ত্যাগকৃত ইলেকট্রন মিলে ওরা তৈরি করে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড উৎপন্ন করে NH3 এবং পানি উৎপন্ন করে, তাই না? সো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেহেতু হয়েছে বিজারণ, তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে কি? জারক। নিচে কোনটি জারক? জারক হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ক্লিয়ার? তারপরে সূর্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে? মনে রাখবা, সূর্যে ফিউশন বিক্রিয়া হয়। কোন বিক্রিয়া হয়? সূর্যে ফিউশন বিক্রিয়া হয়। সূর্যে কি হয়? সূর্যে হয় ফিউশন বিক্রিয়া হয়। ক্লোরিন ক্লোরিন বন্ধ শক্তি কত পড়িয়েছিলাম? ক্লোরিন ক্লোরিন একক বন্ধ শক্তি হচ্ছে 244 কিলোজুল। কত কিলোজুল? 244 কিলোজুল বন্ধন শক্তি। অণুসমূহের মধ্যকার, তারপরে 5 নম্বর, অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে কি বলা হয়? অণুসমূহের মধ্যকার আকর্ষণ শক্তিকে কি বলা হয়, বলো। মধ্যাকর্ষণ শক্তি বলা হয়, তড়িৎ বিশ্লেষণ শক্তি বলা হয়, আন্তঃআণবিক শক্তি বলা হয়, নাকি পারমাণবিক শক্তি বলা হয়? তোমাদের মধ্যে অলরেডি 5 নম্বর টিকটা দেখার পর অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে গেছে। কেউ কেউ ভাবতেছো যেহেতু ভাই এতক্ষণ তড়িৎ বিশ্লেষণ করাইছে, তার মানে এই দিকটাই 2 নম্বর হতে পারে, না হয় হবে পারমাণবিক শক্তি, তাই না? কারণ এই অধ্যায় আমরা 2 জিনিসই পড়াইছি, কিন্তু উত্তর হচ্ছে তোমার ভুল। ভাইয়া তোমার উত্তর হচ্ছে ভুল। এখানে উত্তর হবে আন্তঃআণবিক শক্তি। এটা এই অধ্যায়ের বাহিরের প্রশ্ন, কিন্তু এই অধ্যায়ের জন্য আসছে, দেখলাম এই অধ্যায়ের ভিতরে এই দিকটা আসছে, আন্তঃআণবিক শক্তি হবে। তারপর এখানে একটু খেয়াল করো, কোনটি তাপোৎপত্তি বিক্রিয়া? যেই বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, অর্থাৎ যেই বিক্রিয়ার ডেলাইসের মান হচ্ছে নেগেটিভ, যেই বিক্রিয়ার ডেলাইসের মান কি? নেগেটিভ। তো মনে রাখবা, যখন কার্বন খন্ডের সাথে, কার্বন দণ্ডের সাথে যখন অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে, তখন সেটা উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। এইভাবে যখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তখন সেটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, এটা সঠিক। যখন ক্যালসিয়াম অক্সাইড, তোমরা জানো যখন শামুকের কোষে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড যখন পানির সাথে মিশ্রিত হয়, তখন উৎপন্ন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2 উৎপন্ন করছে, তার মানে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। আর পানির বিক্রিয়ার ক্ষেত্রে যখন
দুইটা হাইড্রোজেনের সাথে 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, তো সেটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। তার মানে আমাদের এটাও সঠিক, তার মানে ঘ নম্বরের সবগুলোই সঠিক। ঠিক আছে, তাহলে তাপোৎপাদী বিক্রিয়া মানে সবগুলাই সঠিক হবে। 7 নম্বর, নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে উৎপন্ন হচ্ছে 2NO, বলছে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? বিক্রিয়াটি কানাডা ভাই অন্ধ পারে, এটা হচ্ছে একদম সহজ টিক, সবথেকে সহজ এমসিকিউ। ডেরিভেটিভ মান কি ভাইয়া? ডেরিভেটিভ মান হচ্ছে পজিটিভ। তো ডেরিভেটিভ মান পজিটিভ হয় কোন বিক্রিয়া? তাপারি বিক্রিয়া। তাপারি বিক্রিয়া ডেরিভেটিভ মান পজিটিভ। তুমি সুন্দর করে দেখা যাবে ডেরিভেটিভ মান তাপারি বিক্রিয়া। তোমার বিক্রিয়া দেখানোর প্রয়োজন আছে না, তুমি দেখবা ডেরিভেটিভ মানটা কি আছে। আমার ডেরিভেটিভ মানটা আছে পজিটিভ, তার মানে উদ্দীপকের বিক্রিয়াটি হবে একটা তাপারি বিক্রিয়া। ওকে, ক্লিয়ার? তো তোমাকে যেটা বলছি আমি, তুমি টেস্ট পেপার থেকে, বই থেকে বা গাইড থেকে এমসিকিউ গুলো একটু পড়ে নেবা, ঠিক আছে? এইবারে আমি তোকে কয়েকটা সিকিউ দেখাই, তাহলে আমাদের এমসিকিউ 6 নম্বর টপিক এমসিকিউটার দাম। আমি দুঃখিত ভাইয়া তোমাদেরকে যে আর কয়েকটা এমসিকিউ শিখাবো সেরকম আর কি সুযোগ হয় নাই, এই জন্য দুঃখিত। তোমরা এমসিকিউ একটু পড়ে নিবা, ঠিক আছে? সো বন্ধুরা, আমরা বোর্ডে একটা সিকিউ উঠাইলাম। এই একটা সিকিউ দেখো আগে। উদ্দীপকটা একটু ভালো করে আমরা একটু পড়ি, একটু বোঝার চেষ্টা করি। উদ্দীপকটা বলছে, পাইলট স্কুলের বিজ্ঞান মেলায় শিহাব একটি কোষ তৈরি করে যা দিয়ে বাল্ব জ্বালানো যায়। একটা কোষ তৈরি করছে, হয় তড়িৎ বিশ্লেষক কোষ না হয় গ্যালভানিক কোষ, যাই হোক না কেন, সেই কোষ থেকে কি করা যায়? বাল্ব জ্বালানো যায়। যেহেতু বাল্ব জ্বালানো যায়, তার মানে এটা আমরা বুঝে গেলাম যে গ্যালভানিক কোষ, ঠিক আছে? শিহাব বাল্বকে দীর্ঘ সময় জ্বালানোর জন্য একটি বিশেষ ধরনের কাস্টম ব্যবহার করেন। কি করছে শিহাব? এই বাল্বটিকে অনেক সময় জ্বালানোর জন্য একটা বিশেষ ধরনের কাস্টম ব্যবহার করছে। অবশ্যই কাস্টমটা হচ্ছে কি কাস্টম? বলো। লবণ সেতুকে কাস্টম ব্যবহার করছে, ঠিক আছে? গণনা প্রশ্নে আসছে, বিশেষ কাস্টমারের গঠন প্রণালী ব্যাখ্যা করো। তার মানে তুমি লবণ সেতুটাকে সুন্দর করে আঁকবা। প্রথমে লবণ সেতুটাকে আঁকবা, আঁকার পরে ভিতরে কি থাকে? পটাশিয়াম ক্লোরাইড থাকে, এবং এর কাজ কি? গঠন আঁকবা এবং প্রণালী ব্যাখ্যা করো, মানে এর গঠনটা সুন্দর করে আঁকবা। কি কি দ্বারা তৈরি হয়? আগার আগার দ্রবণ, ঠিক আছে? পটাশিয়াম ক্লোরাইড, কেসিএল, তুমি ভাঙা দেখাবা যে পটাশিয়াম প্লাস আয়ন দেয় আর ক্লোরিন ঋণাত্মক আয়ন দান করে। এই সমস্ত সকল কথা তুমি লিখবা। লেখার পরে এর গঠন প্রণালী কাজটা ব্যাখ্যা করবা, যে কাস্টমটা ব্যবহার করা হয় তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য। দুঃখিত। যার কারণে এই যে কোষটা আছে, এই কোষটাকে অনেক সময় ধরে চালনা করা যায়, এর জন্য কাস্টমল ব্যবহার করা হয়, অর্থাৎ লবণ সেতুকে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো তোমার জ্ঞানমূলকটা কেমন হবে? তুমি জ্ঞানমূলকে লিখবা যে উদ্দীপকে শিহাবের ব্যবহৃত কাস্টমারটি হচ্ছে লবণ সেতু, এবং এটি তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। এতটুকু উদ্দীপকে লেখো, বাকিটা তুমি বিস্তারিত করে লিখে দাও। আচ্ছা, ঠিক আছে? ঘনমা প্রশ্ন, তোমার এই তো ঘনমা শেষ। তোমার ঘনমা প্রশ্নে বলছে কি? উদ্দীপকের কোষটি সম্পূর্ণ তৈরি করো। তো উদ্দীপকের কোষ হচ্ছে গ্যালভানিক কোষ, তুমি সুন্দর করে গ্যালভানিক কোষের বৈশিষ্ট্যগুলো লিখবা। গ্যালভানিক কোষটা আঁকা সুন্দর করে লিখবা, লেখার পরে কোষটা আঁকবা। তুমি এক পাশে দাও জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট, এক পাশে দ্রবণ আনো, এক পাশে নাও কপার সালফেট দ্রবণ দাও। দ্রবণ নিয়ে তুমি সুন্দর করে এটাকে প্রতিস্থাপন করো, সুন্দর করে একটা কোষ বিক্রিয়া আঁকো, আঁকার পরে ধারণা অর্জিত দেখাও, বিজন অর্ধ বিক্রিয়া দেখাও, দেখার পর লাস্টে লেখাও যে সামগ্রিক কোষ লিখে দাও, হয়ে যাবে। লেখাটা শুরু করবে এরকম যে, প্রথমে একটি কাঁচ বা সিনারি পাত্র নেই, ওই কাঁচ বা সিনারি পাত্রে একটাতে ব্যাটারি ধনাত্মক প্রান্ত অর্থাৎ অ্যানোড যুক্ত করি, একটা ক্যাথোড যুক্ত করি। এই সমস্ত সকল কথাবার্তা এতক্ষণ যে বললাম ক্লাসে, এই সকল কথাবার্তা গুলো তুমি সুন্দর করে বই দিয়ে একবার পড়ো, প্রয়োজনে পড়ার পর তুমি সুন্দর করে লিখে দাও। হয়ে গেছে। তো তোমাদের ম্যাক্সিমাম যে সিকিউ গুলো আছে, ম্যাক্সিমাম সিকিউ হচ্ছে এই টাইপেরই, ম্যাক্সিমাম তোমাদের সিকিউ গুলো হচ্ছে এই টাইপেরই আসবে। তারপর যদি তোমার মনে হয় যে কোনো বই থেকে বা গাইড থেকে পড়তে যাইয়া তোমার কোনো সিকিউতে সমস্যা হয়েছে, তাহলে তুমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিও, আমি কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? এই জন্য হয়তো আমি আলাদা কোনো ক্লাস নেবো, হতে পারে শর্ট কোনো রিলস তৈরি করবো, সেখানে আমি তোমার এটা সলভ করে দেবো। যদি কোনো টপিকে তোমার কোনো ম্যাথে কোনো এমসিকিউ যদি অসুবিধা হয়, তাহলে তুমি ভাইয়ারা জাস্ট একটা নক করো, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে রসায়ন শক্তি পার্ট 2 এর পর্ব এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন হয়েছে এটা তোমরা অবশ্যই জানাবা, এবং ভিডিওতে ভাইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। যদি তুমি ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে ভাইয়ের পাশে থাকবা, যাতে করে নেক্সট যদি কোনো ক্লাসের ভিডিও আপলোড করি, তাহলে নেক্সট ভিডিও যেন সবার আগে তোমার সামনে যায়। সেজন্য অবশ্যই ভাইয়ের পেজটিকে ফলো দিয়ে রাখো, এবং ভাইয়ের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে এত সময় ধৈর্যের পরীক্ষা দিয়ে ভাইয়ের সাথে ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।